স্যার মোবাইলে যে এইচটিএমএল শেখে ওটার নাম জানি কে কি, ওটার নাম হচ্ছে এসপিসিকে এডিটর, কালকে দেখিয়েছিলাম গতকালকের ক্লাসে। তো ওটা আপনি ডাউনলোড করতে পারেন। ওকে, এসপিসিকে এডিটর। ভাই ফোন ফোন কালকে বুঝিনি, আজকে অল্প একটু বুঝিয়ে দিলে ভালো হয়, আর রেকর্ডটা দিলে খুব ভালো হতো। রেকর্ড আমি কথা বলেছি স্যার, একটুখানি ওয়েট করুন সবাই। আমাদের লাইভ ক্লাসে রেকর্ডিং দেওয়া হয় না, এটা পুরোটাই লাইভ হয় সেই কারণে। তো আমি কথা বলেছি, তারা কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করবে, একটুখানি অপেক্ষা করতে হবে আপনাদের, আর কিছু না। আর যদি রেকর্ডিং প্রোভাইড করাও হয় আপনাদের, সেখানে প্রথম থেকেই ক্লাস থাকবে, তো চিন্তা করার কিছু নেই, আপনারা কিছু মিস করবেন না। যে রেকর্ডিং দেওয়া হচ্ছে মানে শুধু সেই দিনের থেকেই হবে এরকম নয়, প্রথম থেকেই থাকতে পারে। তো সেই হিসেবেই ওটা করা হয়। ঠিক আছে, করা হবে, অ্যাকচুয়ালি হয় না, করা হবে যদি রেকর্ডিং তারা প্রোভাইড করে। ওকে, তারা এইচটিএমএল স্ক্রিপ্ট করে জাভাস্ক্রিপ্ট থেকে শুরু করেন, ভালো বুদ্ধি অবশ্যই। তাহলে আপনি আমাকে পার্সোনালি যোগাযোগ করতে পারেন, আপনাকে আলাদা করে জাভাস্ক্রিপ্ট আমি শেখাতে পারি, কোনো অসুবিধা নেই। ফোনের জন্য টাইম লস হয়ে যায়, অ্যাকচুয়ালি তাই। লস হয় না টাইম, বাট ফোনের জন্য প্রতিদিন দেখানো তো পসিবল না। আপনাকে একটু গুগল করতে হতে পারে, গুগলে গিয়ে জাস্ট দেখে নেবেন যে এসপিসি কে কি করে ইউজ করতে হয়, সিম্পল একটা অ্যাপ, আর কিছু না। ওখানে আপনাকে জাস্ট একটা প্রজেক্ট বানাতে হয়, প্রজেক্ট বানিয়ে আপনি কোড করুন আর রান করে দেখুন, জাস্ট এটাই, আর কিছু না। কালকে বাসায় আসতে লেট হয়ে গেছে, কালকের ক্লাস আমি করতে পারিনি। আজ রিক্যাপ হয়ে যাবে স্যার, চিন্তা নেই। প্রতিদিনই করি, আজকেও হবে, চিন্তা নেই। এইচটিএমএল এর র কোডটা আর একটু বুঝিয়ে দেন, হ্যাঁ অবশ্যই। সরি, এইচটিএমএল এর র কোড অবশ্যই বোঝাবো, এটা রিক্যাপের মধ্যেই আমাদের থাকবে, তো অবশ্যই বোঝাবো, চিন্তা নেই। ভাইয়া কি অবস্থা? এই যে চলছে। বলুন আপনাদের কি অবস্থা। যারা সত্যি ওয়েব ডেভেলপার হতে চায় তাদের অবশ্যই পিসি ল্যাপটপ অ্যাটলিস্ট থাকা উচিত, ইয়েস। বাট এই ফোনে কোডিং করা শিখে নিয়ে টাইম লস হয়ে যায়। হুম, টাইম লস বলবো না, যাদের খুব ইচ্ছা, আদম্য ইচ্ছা, তারা করতেই পারে, কোনো অসুবিধা নেই। বাট প্রবলেম একটাই, ফোনে দেখতে গেলে একটু প্রবলেম। ফোনে বড় কোড আপনি রিভিউ করতে পারেন না, এটাই হচ্ছে ঝামেলা। আর ফোনে অনেক ফিচার আছে যেগুলো আপনি পাবেন না যদি আপনি ভিএস কোড বা ওরকম কিছু ইউজ করেন। ল্যাঙ্গুয়েজ সার্ভার বলে একটা জিনিস হয়, সেই সব জিনিসপত্র ফোনে আসে না, ওই জন্য একটা প্রবলেম বেশি। এইচটিএমএল রান করে ওয়েবে দেখবো কি করে? লাইভ সার্ভার এক্সটেনশন দিয়ে। আচ্ছা দাদা, পাইথনের সাথে কি জেএস মার্জ প্রোগ্রাম করা যাবে? সব ল্যাঙ্গুয়েজের সাথে সবকিছু মার্জ হয়ে যায়, ওটা নিয়ে চিন্তা নেই কিছু। বাট ওটা করা হয় না, কারণ কম্প্যাটিবিলিটি ইস্যু যাকে বলে, যে একটা ল্যাঙ্গুয়েজের কিছু ফিচার অন্য ল্যাঙ্গুয়েজে সেটা আপনি পাবেন কি পাবেন না, এটাও একটা বিষয় থাকে। ভাইয়া ক্লাস শুরু করেন প্লিজ, সবাই আসুক স্যার, অবশ্যই করবো, চিন্তা নেই। কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? স্যার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে, ওটা গ্রুপে আপনি পেয়ে যাবেন, গ্রুপে অ্যাডমিনের লিস্টে আমার ছবি দেখলে আশা করি বুঝে যাবেন। একটা চুল বাঁধা ছবি আছে দেখবেন, লাল কালারের ফটো প্রবাবলি, তো ওটাই আমার নাম্বার। দাদা একজন গ্রাফিক ডিজাইনার যদি ফুল স্ট্যাক ডেভেলপার হতে চায় তাহলে কি এক্সট্রা কোনো বেনিফিট পাবে? গ্রাফিক ডিজাইনিং আর ফুল স্ট্যাক আপনি শিখতে পারেন, এটায় কোনো লস নেই, কিন্তু রেকমেন্ড করা যায় না, কারণ দুটো আলাদা ফিল্ড। তো দুটোর উপরে আপনি যদি ফোকাস করতে চাইছেন, তো আপনার দুদিকে দুই নৌকায় পা দিয়ে চলার মতো হয়ে যায়। কোনো একটা নৌকায় আপনাকে আলাদা করে ফোকাস করতে হবে, বেশি করে ফোকাস করতে হবে যদি সেই ফিল্ডে আপনি এগিয়ে যেতে চাচ্ছেন। হয় সেটা গ্রাফিক ডিজাইনিং, না হলে ওটা ডেভেলপমেন্ট। যখন আপনি কিছু একটা করে ফেলবেন তখন আপনি দুটো একসাথে ম্যানেজ করছেন, ওটা কোনো ব্যাপার না। দাদা ওয়েব ভার্সেস এসডব্লিউ এর মধ্যে ডিফারেন্স কি? এসডব্লিউ তো সফটওয়্যার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাই তো এসডব্লিউ নাকি? তো ওয়েব ভার্সেস এসডব্লিউ দুটোর মধ্যে কি করে ডিফারেন্স হতে পারে স্যার, আমি তো বুঝলাম না। ওয়েব ডেভেলপারের কথা বলছেন কি? ভাইয়া কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়লে কি কি বেনিফিটস পাবো? কোনো বেনিফিটস নেই, সহজ কথা। যদি পড়তেই হয় তাহলে নিজের উপরে নিজে পড়ুন আগে। ডিগ্রি জাস্ট আ পেপার, আমার কাছে যেটা মনে হয় এখন 2025-এ ডিগ্রির কোনো দাম নেই, তাই সত্যি কথা। ডিগ্রি বা সার্টিফিকেট, আপনার স্কিল এখন কথা বলে, আর কেউ কিছু বলতে পারবে না আপনাকে। কলেজে গেলেও আপনাকে এইসবই শেখাবে, শুধু 6 মাস ধরে শেখাবে, আমি সেটা 21 দিনে শেখাচ্ছি, এটাই হচ্ছে বিষয়। 21 দিনের কোর্সের পরে আরো কোর্স চাই স্যার, অবশ্যই আসছে তো, চিন্তা নেই।
ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট আমি শেখাই, যদি কেউ ইন্টারেস্টেড হন অবশ্যই আসতেই পারেন, কোনো চাপ নেই। যদি আপনার কলেজ লাইফ এনজয় করার ইচ্ছা হয়, আপনি যে কোনো কলেজে চলে যান, কলেজ লাইফটা এনজয় করে আসুন, ওটা দরকার জীবনে অবশ্যই। বাট আপনি কোনো এক্সপেকটেশন নিয়ে যাবেন না যে কলেজের পরেই আমি মানে 50 লাখ টাকার প্যাকেজ পেয়ে যাবো, এরকম হয় না। আনটিল অ্যান্ড আনলেস যদি আপনি আইআইটি বা ওরকম কিছুতে আছেন তাহলে। ভাইয়া ক্লাস আর একটু কঠিন হওয়া উচিত, অ্যাবসলিউটলি হবে, চিন্তা নেই। এখন তো সবে শুরু করলাম। দাদা তোমার ভাষা খুব মার্জিত, মানুষের সাথে সুন্দর করে কথা বলার কিছু টিপস দাও। রেসপেক্ট আদার্স, আর নিজেকে কখনো ডাউন করবেন না, এটাই হচ্ছে বিষয়। অন্যদের রেসপেক্ট দিয়ে চলুন, আর নিজেকে কখনো নিচে দেখবেন না, আর কিছু না। আপনি অলরেডি অনেকের থেকে ভালো জানেন, সেটা মনে করে অন্যদের সাথে কথা বলবেন, তাহলেই আপনার জিনিসটা এমনি হয়ে যাবে। ইউআই ইউএক্স এ আছি, এই কোর্স কেমন করে উপকার হবে? এইচটিএমএল ইউআই ইউএক্স এ লাগে, যাই হোক। তাহলে স্টার্ট করা যাক নাকি? স্ক্রিন শেয়ার করছি, একটুখানি স্ক্রিনটা দেখে আমাকে বলুন যে দেখা যাচ্ছে কিনা। স্টার্ট করা যাক এবার। রিক্যাপে আসি, তারপরে আমরা শুরু করব অবশ্যই। স্ক্রিন দেখা যাচ্ছে সবার সাইডে? আই ওয়ান্না সি ইওর ফেস প্লিজ। আমার ইনস্টাগ্রামে চলে যান, ওখানে অনেক ছবি আছে আমার, সরি। ওকে, রাইট। তো দেখা যাচ্ছে স্ক্রিন সবার সাইডে? ক্লিয়ার? লেটস গো। তো আজকে আমাদের টপিক হচ্ছে, গতকাল যেটা পড়েছিলাম সেটাকে একবার রিক্যাপ করব আমরা। তো গতকাল আমরা কি পড়েছিলাম? গতকাল আই গেস আমরা এইচটিএমএল এর কোড লিখেছিলাম একটুখানি। বয়লার প্লেট কোডটাকে আমি আপনাদের বুঝিয়েছিলাম যে এইচটিএমএল এর যে কোডটা আপনারা নিজেদের সাইডে লিখলেন, সেই ডান্ডাগুলির মাধ্যমে বা বিস্ময়বোধক চিহ্নের মাধ্যমে, তার প্রত্যেকটা লাইনের মানে কি, এটাই তো গতকালকে আমি বুঝিয়েছিলাম, আর এটাতেই মেজরিটি ক্লাস চলে গেছে। সেটাকে করব। তার আগে আমি বলি আপনাদের যে প্রত্যেক দিন একটা প্র্যাকটিস সবাই করবেন। প্র্যাকটিসটা হচ্ছে ভিএস কোডের মধ্যে বা ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে কি করে একটা ফোল্ডার ওপেন করতে হয়, সেই প্র্যাকটিসটা সবার থাকা উচিত। ঠিক আছে, তো সেই প্র্যাকটিসটা দিয়ে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে আমরা ভিএস কোডটাকে ওপেন করছি। ভিজুয়াল স্টুডিও কোড আমাদের ওপেন হয়ে গেছে। ভিজুয়াল স্টুডিও কোডে অলরেডি আমার কিছু ফাইল রয়েছে, যাই হোক আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করার পরে আমাদের এখানে একটা ফোল্ডার ওপেন করতে হয়। তো আমি অলরেডি একটা উপায় বলেছি আপনাদের কি করে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আপনারা একটা ফোল্ডার ওপেন করতে পারবেন। তো সেটাকে আরেকবার দেখাই। তার জন্য কি করতে হবে? ভিএস কোডের ওপরে এই আইকনগুলো দেখুন বা অপশনগুলো দেখুন, ফাইল, এডিট, সিলেকশন, ভিউ, গো, রান, যা যা আছে, এখান থেকে ফাইলে যাবেন। ঠিক আছে, যেহেতু আমরা একটা ফাইল এখানে এডিট করব, তো ফাইলে যাওয়ার পরে এখান থেকে আপনাকে যেতে হবে ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডার করার পরে আপনি যদি এখানে কোনো ফোল্ডার চুজ করেন, করতে পারেন, বা নতুন একটা ফোল্ডার যদি বানাতে চান, সেটা বানিয়েও আপনি কোডটাকে করতে পারবেন। তো এখানে আমার অলরেডি কিছু ফোল্ডার বানানো ছিল, আমি এখানেই একটা ফোল্ডার বানাচ্ছি। ধরুন আজকে তারিখ দিয়ে ফোল্ডারটা বানাবো। আজকে হচ্ছে August 25, 2025। ঠিক আছে, ক্রিয়েট করলাম, ফোল্ডারটা আমার এখানে ওপেন হয়ে গেছে, খালি একটা নতুন ফোল্ডার ওপেন করব। আমার এই ফোল্ডারটা দেখবেন এখানে ওপেন হয়ে যাবে, August 25, 2025। ঠিক আছে, এবার তাহলে একটা এইচটিএমএল এর কোড লেখা যাক। তো এইচটিএমএল এর কোড লিখতে গেলে আমাদের এই যে ফোল্ডারটা আমরা ভিএস কোডের মধ্যে ওপেন করলাম, এখানে আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হয়, তাই তো? ফাইলের নাম কি দিয়ে আমরা, কেউ কি আমাকে বলতে পারবে কি নামে আমরা ফাইলটা বানাই? কি নামে আমরা ফাইলটা বানিয়েছিলাম আগের দিন? কি নামে আমাদের বানানো উচিত, কি বলেছিলাম আপনাদের, মনে আছে? কে কে বলতে পারবে আমাকে? ইয়েস, index.html। ঠিক আছে, index.html। থ্যাংক ইউ, যারা যারা বললেন অনেক অনেক ধন্যবাদ। এখানে ফোল্ডারের মধ্যে ফাইল ওপেন করতে হবে আপনাকে। ঠিক আছে, কি করব, এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করব আমরা। তো ফাইল ক্রিয়েট করার জন্য এই আইকনটায় ক্লিক করবেন, এই যে প্রথমে আমার মাউসটা যেখানে দেখতে পাচ্ছেন এই আইকনটা, এটাই ক্লিক করে এখানে আপনি লিখবেন কি index.html। লিখলেন, ফাইলটা এখানে ওপেন হয়ে গেল পাশে। এবার এখানে আপনি কোড লিখতে পারবেন বা যা খুশি লিখতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমাদের একটা বয়লার প্লেট কোড জেনারেট করতে হয়। বয়লার প্লেট কোড বলতে কি? যে কোডটা আপনাকে প্রত্যেকবার লিখতে হবে যদি আপনি কোনো একটা ওয়েবসাইট বানাতে যান তখন। ধরুন আজকে আমি একটা ওয়েবসাইট বানাবো, তো ওয়েবসাইট বানাতে গিয়ে আমাদের একটা কোড প্রথম থেকে রাখতে হয়। সেই কোডটা না হলে এইচটিএমএল ঠিকঠাকভাবে কাজ করে না। তো সেই কোডটাকে অ্যাকচুয়ালি বলা হয় একটা বয়লার প্লেট কোড। ঠিক আছে, বা একটা স্টার্টার টেমপ্লেট, যেখান থেকে একটা কোডের শুরু হয়, সেই কারণে স্টার্টার টেমপ্লেট। এখানে আমরা সেটাকে কি করে জেনারেট করতে পারি আগের দিন জিজ্ঞেস করেছিলাম, আজকে আর জিজ্ঞেস করছি না। তো আমরা এখানে একটা বিস্ময়বোধক চিহ্ন নিয়ে নেব। বিস্ময়বোধক চিহ্ন নেওয়ার পরে আমি যদি এন্টার করি, দেখবেন এখানে একটা কোড অটোমেটিক জেনারেট হয়ে যাবে। ঠিক আছে,
বিস্ময়বোধক চিহ্ন দেওয়ার পরে এন্টার করব, দেখবেন এখানে অটোমেটিক্যালি একটা কোড জেনারেট হয়ে যাবে। আবার করি, বিস্ময়বোধক চিহ্ন, এন্টার, অটোমেটিক কোড জেনারেশন হয়ে গেছে। এবার কোডটা তো জেনারেট হলো, এখানে কোডটা কিন্তু আমাদের জেনারেট হয়েছে, এটা দিয়ে যদি আমি আউটপুট দেখতে যাই, আমাদের এখানে কোনো আউটপুট আসবে না। এখানে দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এখানে আমাদের ফাইলটা কিন্তু সেভ নেই। দেখুন, এই যে index.html লেখা রয়েছে, এর পাশে একটা গোল একটা বিন্দু মতো দেখাচ্ছে। এটার মানে হচ্ছে ফাইলটা এখনো সেভ নেই, আনসেভড অবস্থায় আছে। ঠিক আছে, আনসেভড অবস্থায়। তো যদি আমি এখানে এটাকে সেভ করি, তারপরেই আমরা অ্যাকচুয়ালি আউটপুটটা দেখতে পারবো বা আমাদের চেঞ্জ গুলোকে ব্রাউজারে দেখতে পারবো। তো আমাদের ফাইলটাকে সেভ করা খুব দরকার। তার জন্য আমাদের কি করতে হবে? জাস্ট কন্ট্রোল S চাপবেন, কন্ট্রোল S চাপলে আপনার ফাইলটা সেভ হয়ে যাবে। এবার আমি কন্ট্রোল S চাপলাম, চাপার পরে আমার ফাইলটা একটুখানি স্পেস নিয়ে নিল, মাঝখানে মাঝখানে দেখবেন একটুখানি করে চেপে গেল বা একটুখানি স্পেস বেড়ে গেল এদের মাঝখানে। কি করে হলো এটা? তো আমি ভিএস কোড আগেও বলেছি, ভিএস কোড আমি নিজের মতো করে ইউজ করি। তো এখানে একটা ফরম্যাটার যাকে বলে, এটা আপনাদের এখন লাগবে না। তো সেটার জন্য আমার কোড অটোমেটিক ফরম্যাট হয়ে যায়। ঠিক আছে, তো এটা আপনাদের এখন চিন্তার বিষয় নয়, জাস্ট কোডটাকে সেভ করা শিখুন। কন্ট্রোল S চাপ দেবেন, কোডটা সেভ হবে কি করে বুঝবেন? এখানে যে সাদা রঙের বিন্দুটা আপনাকে দেখাচ্ছিল বা যে কালারেরই বিন্দু দেখাক, সেই বিন্দুটা দেখবেন গায়েব হয়ে যাবে বা অদৃশ্য হয়ে যাবে। আমি যদি এখানে কিছু একটা লিখি, এখানে দেখুন লেখা দেখাচ্ছে ওয়ান আনসেভড, মানে এই ফাইলটা সেভ নেই। তো এটাকে আমাকে সেভ করতে হবে। সেভ করার জন্য কি বললাম? কন্ট্রোল S, এস ফর সেভ। এখানে কন্ট্রোল S চাপ দেবো, আবার দেখবেন ফাইলটা আমার সেভ হয়ে যাবে। এটা দরকার। তো এটা হওয়ার পরে আপনি চাইলে এই যে ফাইলটা আপনি জেনারেট করলেন, এটাকে গো লাইভ অর্থাৎ বা লাইভ সার্ভার বলে যে এক্সটেনশনটা আমরা ডাউনলোড করেছিলাম, যারা ভুলে গেছে কি করে ডাউনলোড করতে হয়, এটা একবারই আমরা ইনস্টল করি। তো ভিএস কোডের এক্সটেনশনস এর মধ্যে যাবেন, গিয়ে এখানে সার্চ করবেন লাইভ সার্ভার। সার্চ করলে এখানে প্রথম যে অপশনটা আসবে এই যে লাইভ সার্ভার, এটাকে গিয়ে সবাই ডাউনলোড করে নেবেন, আর কিছু না। ঠিক আছে, ডাউনলোড করার পরে বা ইনস্টল করার পরে এবার আমরা চাইলে এই যে ফাইলটা আমাদের ওপেন হয়ে রয়েছে, যে কোডটা আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে, এটাকে আমরা আমাদের ব্রাউজারে এর আউটপুটটা দেখতে পারি। কি করে দেখবো? জাস্ট কোডের উপরে আসবেন, এসে রাইট ক্লিক করবেন, করে এখানে দেখবেন ওপেন উইথ লাইভ সার্ভার লেখা রয়েছে। ওপেন উইথ লাইভ সার্ভার যদি এন্টার করি বা সরি ক্লিক করি, তাহলে দেখবেন একটা নতুন ব্রাউজারের ট্যাব ওপেন হয়ে যাবে। আমার এই সাইডে দেখা যাচ্ছে ট্যাবটা, এই যে। ঠিক আছে, আমার একটা ব্রাউজারের ট্যাব পাশে ওপেন হয়ে গেছে, এই যে খালি একটা ব্রাউজারের ট্যাব। এটাই হচ্ছে আপনার একটা ওয়েবসাইট, আমি আগের দিনই বলেছিলাম। ঠিক আছে, তো লাইভ সার্ভারে ক্লিক করলে আপনার ট্যাব ওপেন হবে একটা, আরেকবার করবেন দেখবেন আরেকবার ওপেন হবে, এই যে। ঠিক আছে, এটা লাইভ সার্ভার এক্সটেনশনটা দিয়ে আমরা করে থাকি মেনলি। এবার এখানে ছোটখাটো কিছু জিনিস বলে দিই, এটা কালকের টপিক অর্থাৎ রিক্যাপ। এখানে যে কোডটা আমরা জেনারেট করলাম, সেই কোডের মানেটা একটু বুঝিয়ে দিই। ঠিক আছে, প্রথমে আছে আমাদের ডক টাইপ HTML। ঠিক আছে, এখানে আমি কি বলেছিলাম আগের দিন, যে যদি আপনি HTML এর কোডের মধ্যে এই যে আমাদের লেস দ্যান আর গ্রেটার দ্যান যে চিহ্নটা, এই দুটো যদি নোটিস করেন, তাহলে সেটাকে আমরা কি বলে চিনে থাকি অ্যাকচুয়ালি। অর্থাৎ একটা লেস দ্যান, তার মধ্যে এখানে কিছু লেখা, তারপরে একটা গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে যে শেষ হলো আমাদের এটা, এটাকে আমরা আগের দিন কি বলেছিলাম? কেউ কি বলতে পারবে আমাকে চ্যাট বক্সে? এটার নাম কি ছিল? কে বলতে পারবে? ইয়েস, ট্যাগ। তাই তো, আমি বলেছিলাম এগুলোকে বলা হয় একটা ট্যাগ। ওকে, তো ট্যাগ এগুলো আমরা কেন ইউজ করে থাকি? এই ট্যাগ হচ্ছে, একটু পরে জানতে পারবেন, এই ট্যাগ গুলো ছাড়া HTML চলে না। এই ট্যাগ গুলো হচ্ছে HTML এর ছোট্ট ছোট্ট অংশ, যেগুলো দিয়ে আমরা বিভিন্ন রকম কাজ করে থাকি। তো প্রথম আমাদের একটা ট্যাগ রয়েছে, এই ট্যাগের নাম কি? এটা হচ্ছে ডক টাইপ বা ডক টাইপ HTML ট্যাগ। ঠিক আছে, ডক টাইপ HTML ট্যাগ আমরা কেন ইউজ করি? এটা কি আমাদের কোনো কাজে লাগে? নো স্যার। এটা কাদের কাজে লাগে? এটা অ্যাকচুয়ালি যে ব্রাউজার, এই ওয়েবসাইটটা যে আপনি বানাচ্ছেন কোড দিয়ে, সেই ওয়েবসাইটটা যে ব্রাউজারে দেখা হবে, সেই ব্রাউজারের জন্য অ্যাকচুয়ালি এই ডক টাইপ HTML ট্যাগটা বানানো হয়। যেমন আমি এখানে এই ব্রাউজারে দেখছি আমাদের আউটপুটটা, তো আমাদের এই ডক টাইপ HTML ট্যাগটা কোন ব্রাউজারের জন্য চলবে? এই ব্রাউজারের জন্য। ঠিক আছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে HTML কে অ্যাকচুয়ালি একটা ডকুমেন্ট বলা হয়। ডকুমেন্ট, যেমন আপনারা PDF ফাইল দেখেছেন, যেমন আপনারা মাইক্রোসফটের ওয়ার্ড ডকুমেন্ট দেখেছেন, বা TXT টেক্সট ডকুমেন্ট দেখেছেন, এরকম অনেক রকমের ডকুমেন্ট ফাইল হয়। সেরকমই HTML কেও একটা ডকুমেন্টই বলা হয়। কেন? কারণ HTML এর মধ্যে লেখা,
মানে অক্ষর থাকে, তার সাথে কিছু ছবি থাকে, তার সাথে থাকতে পারে কিছু লিঙ্ক। ঠিক আছে, এগুলো সবই আমরা পরবর্তীতে বানাবো। তো সেগুলো থাকে বলে এইচটিএমএল কে একটা ডকুমেন্ট বলে পরিচিতি দেওয়া হয়েছে, ডকুমেন্ট। ঠিক আছে, পিডিএফ ফাইলটাকে প্রিন্ট করে নিয়ে আসো, সেরকমই আমাদের এইচটিএমএলটাকে অ্যাকচুয়ালি একটা ডকুমেন্ট বলে চেনা হয় অ্যাকচুয়ালি। সেই কারণে এখানে ডক টাইপের পুরো কথার অর্থ হচ্ছে ডকুমেন্ট টাইপ। ডক টাইপ ট্যাগের একটাই কাজ, সেটা হচ্ছে ব্রাউজারকে বুঝিয়ে দেওয়া আমরা কোন ভার্সন ইউজ করছি এইচটিএমএল এর। কি বললাম? ব্রাউজারকে বুঝিয়ে দেওয়া আমরা এইচটিএমএল এর কোন ভার্সনটা এখানে ইউজ করছি। আগের দিন আমি আবারও জিজ্ঞেস করেছিলাম যে এইচটিএমএল এর আমরা কোন ভার্সনটা এখন ইউজ করি, তা সবাই বলেছিলেন HTML5। তো HTML5 তাহলে এখানে কেন লেখা নেই, এখানে শুধু HTML কেন লেখা? কারণ একটাই, সেটা হচ্ছে ব্রাউজার, যে আমাদের ব্রাউজারটা আছে সে ব্রাউজার অটোমেটিক্যালি বুঝে যাবে যদি আমি শুধু HTML লিখে রাখি। তো সে সবসময় HTML এর লেটেস্ট স্ট্যান্ডার্ড ভার্সন যেটা, সেটাকেই সে সবসময় ইউজ করবে। ঠিক আছে, সব থেকে লেটেস্ট স্ট্যান্ডার্ড ভার্সন যেটা, সেই ভার্সনটাকেই সবসময় সে ইউজ করবে। তো এখানে HTML যদি শুধু আমি লিখি, আমাদের ব্রাউজার সবসময় HTML5টাকে ইউজ করতে চায় বা করবে। সেই কারণে ডক টাইপ HTML। যদি আপনার HTML এর পুরনো ভার্সন ইউজ করতে হয়, তাহলে এখানে আপনাকে মেনশন করতে হবে যে HTML4 বা 5, সরি 4, 3, 2, 1 এরকম করে আপনাকে মেনশন করতে হবে যে আমি স্পেসিফিক্যালি HTML এর পুরনো ভার্সন ইউজ করছি। যদি একেবারে লেটেস্ট ভার্সন ইউজ করতে হয়, তাহলে আপনাকে এখানে কোনো ভার্সন নাম্বার দেওয়া লাগে না, জাস্ট HTML লিখে ছেড়ে দেবেন, অটোমেটিক্যালি ব্রাউজার বুঝে নেবে যে কোন ভার্সনটা তাকে ইউজ করতে হবে। গেল। এবার আছে নেক্সট আমাদের HTML ট্যাগ। HTML ট্যাগ কে আগের দিন আমি একটা নাম বলেছিলাম, কার মনে আছে? কেউ বলতে পারবে আমাকে? HTML ট্যাগের একটা নাম ছিল, কি নাম ছিল? বলতে পারবে কেউ এখানে? HTML ট্যাগ কে আমরা কি বলেছিলাম? ওকে, মনে নেই যখন, খুব ভালো, বলি তাহলে। ওপেনিং ট্যাগ, খুব ক্লোজ। ঠিক আছে, অনেক কিছু বলছেন, ওগুলো না। HTML ট্যাগ হচ্ছে, আমি যেটা বলবো সেটা মনে পড়ে কিনা একটুখানি ভেবে দেখবেন। HTML ট্যাগ কে বলা হয়েছিল রুট অফ দা ডকুমেন্ট। মনে পড়েছে এবার? HTML ট্যাগ কে কি বলা হয়েছিল? রুট অফ দি ডকুমেন্ট, তাই তো? রুট অফ দি ডকুমেন্ট মানে HTML এর স্ট্রাকচার বা HTML যেখান থেকে লেখা আমরা শুরু করি, সেটাই HTML ট্যাগ থেকে শুরু হয়। মনে পড়েছে এবার? রুট অফ দি ডকুমেন্ট মনে আছে? ইয়েস অর নো? এবার কি মনে পড়েছে? রুট অফ দি ডকুমেন্ট। তো HTML ট্যাগ হচ্ছে আমাদের রুট অফ দি ডকুমেন্ট, অর্থাৎ এখান থেকে HTML এর কোড অ্যাকচুয়ালি স্টার্ট হয়। ঠিক আছে, সেই জন্য HTML ট্যাগটা খুবই ইম্পর্টেন্ট। এটা ছাড়া HTML এর কোড আপনার ঠিকঠাক ভাবে নাও রেন্ডার হতে পারে, মানে ব্রাউজারে ঠিকঠাক ভাবে নাও দেখাতে পারে। এটা হচ্ছে আমাদের রুট অফ দি ডকুমেন্ট। তো এই রুট অফ দি ডকুমেন্ট বা HTML ট্যাগের মধ্যে একটা লেখা আছে কিছু, দেখবেন, ল্যাং ইকুয়াল টু ইএন। এটা আশা করি কেউ ভুলবেন না, আমি জানি। ল্যাং ইকুয়াল টু ইএন, এটা মানে কি? ল্যাং মানে কি? ল্যাং মানে মানে আমি আগের দিন বুঝেছিলাম এটা লাথি মারা নয়, সেই ল্যাং মারা বলে না, ওটা নয়। এটা হচ্ছে ল্যাং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষা। ঠিক আছে, এই ভাষার ব্যাপারে অনেকের আনক্লিয়ার ছিল আগের দিন টপিকটা। যদি প্রবলেম হয় আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি একটা ওয়েবসাইট বাংলায় বানাচ্ছেন। ঠিক আছে, আপনি একটা ওয়েবসাইট ধরুন বাংলায় বানাচ্ছেন, আমি কিছু একটা লিখছি, এই বডি ট্যাগের মধ্যেখানে লিখবেন যা লিখবেন, এখানে গিয়ে যা খুশি বাংলা ইংলিশ হিন্দি যা লিখবেন এই বডি ট্যাগের মধ্যেখানে লিখবেন। আমি এখানে বাংলায় ধরুন লিখছি, কি লেখা যায়? কেমন আছেন। ঠিক আছে, কেমন আছেন। ঠিক আছে, এটাকে ইংলিশে ট্রান্সলেট করে কি হবে? হাউ আর ইউ। তো কেমন আছেন ধরুন এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট। যদি এটাকে সেভ করি, কেমন আছেন লেখাটা এখানে দেখাচ্ছে, দেখুন আমি একটু জুম ইন করছি, কেমন আছেন লেখাটা আমার এসছে এখানে। এই ওয়েবসাইটটা ধরুন বাংলাতে রয়েছে, পুরোটাই আপনি বাংলাতে ওয়েবসাইটটা বানিয়েছেন। এবার যখন এই ওয়েবসাইটটা ধরুন অন্য কোন একটা দেশের লোক দেখবে, কোন দেশের লোক হতে পারে? ধরুন জার্মান, বা ধরুন আমেরিকা, ইংলিশ, বা ধরুন জাপানিজ যাকে বলে। তো এখানে যদি আপনার বাংলা ওয়েবসাইটটা বিভিন্ন রকম ভাষার মানুষরা দেখে, তারা ধরুন বাংলাটা জানে না, তো ব্রাউজারের মধ্যে একটা ফিচার আছে ক্রোম বেসড, মানে যে ব্রাউজার গুলো ক্রোম ইউজ করে,
সেই ব্রাউজারগুলোর মধ্যে একটা ফিচার আছে, সেই ফিচারটা হচ্ছে অটোমেটিক ওয়েবসাইট ট্রান্সলেশন। মানে আপনার ওয়েবসাইটটাকে অটোমেটিক্যালি ট্রান্সলেট করে দেয় আপনাদের রিজিয়নাল ভাষায়। রিজিয়নাল ভাষা বলতে যেখানে আপনি যে ভাষায় আপনি কথা বলেন। যদি এখানে আমি বাংলায় ওয়েবসাইটটা বানিয়ে এই ল্যাং ইকুয়াল টু ইএন লেখা আছে, এটাকে যদি বিএন করে দিই। কেন বিএন করছি? বিএন হচ্ছে শর্ট কোড বাংলার। ঠিক আছে, যদি আমি ইএন থেকে, ইএন মানে হচ্ছে ইংলিশ, তো আমি ল্যাঙ্গুয়েজটাকে বিএন করে দেবো, অর্থাৎ বেঙ্গলি বা বাংলা। তো আমি যদি এখানে বিএন করি এটাকে, তো এখন সরি এটাকে বাংলা আমার এইভাবে লিখতে হবে বিএন। তো বিএন যদি আমি করে দিই, এখন আমাদের ব্রাউজার সবসময় বুঝবে ওয়েবসাইটটা বাংলাতে রয়েছে। তো এই ওয়েবসাইটটা যদি অন্য কোনো দেশে অন্য কোনো ভাষার মানুষ দেখে, তাকে অটোমেটিক্যালি ট্রান্সলেট করার অপশন দিয়ে দেবে যে এই ওয়েবসাইটটা বাংলাতে আছে, তুমি চাইলে এটাকে নিজের ভাষায় ট্রান্সলেট করে নিতে পারো। যেমন ইন্ডিয়াতে আমাদের রিজিয়নাল মানে যে ওয়েবসাইট গুলো থাকে সেগুলো প্রত্যেকটা প্রায় ইংলিশেই তৈরি হয়। সেই কারণে আমি যদি এটাকে সেভ করি, যেহেতু আমার ওয়েবসাইট বাংলাতে আছে, যদি এটাকে আমি সেভ করি, এখানে দেখবেন দুটো অপশন দেবে হঠাৎ করে, যে ওয়েবসাইটটা আছে বাংলাতে, তুমি চাইলে এটাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারো। বলতে পারলাম, ওয়েবসাইটটা আছে বাংলাতে, তুমি চাইলে এটাকে ইংলিশে ট্রান্সলেট করে দেখতে পারো। এখানে যদি আমি ইংলিশে ক্লিক করি, একটুখানি টাইম নেবে, টাইম নিয়ে দেখবেন আমার বাংলাটা হঠাৎ করে ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে। কেমন আছেন, হাউ আর ইউতে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমার ওয়েবসাইটের কন্টেন্টে কি আছে, কেমন আছেন, এটা তো চেঞ্জ হয়নি। তাহলে এই জিনিসটা ট্রান্সলেটটা করলো কে? ট্রান্সলেটটা করলো আমাদের ব্রাউজার। কেন করলো? কারণ ওয়েবসাইটটা আমি বলে দিয়েছি ওয়েবসাইটটা একটা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ বাংলায় রয়েছে, যদি এটা অন্য কোনো দেশের মানুষ দেখে তাকে যেন সেই ভাষায় ট্রান্সলেট করে দেওয়া হয়। তো আমি যেহেতু ইন্ডিয়াতে আছি, ইন্ডিয়ার মেজরিটি প্রত্যেক ওয়েবসাইট ইংলিশে তৈরি করা হয়, তো ধরুন ইন্ডিয়াতে ইংলিশেই আমাকে বাই ডিফল্ট ট্রান্সলেশনের অপশন দিয়ে দেবে। আপনি চাইলে এই ওয়েবসাইটটাকে আরো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। যেমন যদি আমি এটাকে রিলোড করি, দেখবেন এখানে বাংলা আর ইংলিশ দেখাচ্ছে। যদি আমি এখানে তিনটে যে আমাদের বার রয়েছে এটাই যদি ক্লিক করি, এখানে দেখবেন চুজ আনাদার ল্যাঙ্গুয়েজের অপশন দেবে। এটা প্রত্যেক ব্রাউজারে একটু ডিফারেন্ট হতে পারে, একটুখানি খুঁজে নেবেন। যদি এখানে ক্লিক করি, এখানে দেখবেন আরো অনেক ল্যাঙ্গুয়েজে আমাকে ট্রান্সলেট করতে বলবে। দেখুন কত রকম ল্যাঙ্গুয়েজ আছে। যে কোনো একটা আমি যদি ধরুন এখান থেকে কোনো একটা ভাষা চুজ করি, কোনটা, ধরুন ইটালিয়ান বা জাপানিজ, জাপানিজে যদি ক্লিক করি, ট্রান্সলেটে ক্লিক করব, জাপানিজে ট্রান্সলেট হয়ে যাবে ওয়েবসাইট। খুবই একটা হ্যান্ডি ফিচার। ঠিক আছে, যদি আপনারা ওয়েবসাইট যদি রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে বানাতে চান, আর ওয়েবসাইটটা যদি চাইছেন যে অন্য দেশের মানুষও দেখবে, তাদের কাছে এই অপশনটা থাকবে যে আমি নিজের ভাষায় ওয়েবসাইটটাকে ট্রান্সলেট করে নিতে পারবো। বুঝতে পারলাম, এটাই হচ্ছে ছোট্ট করে বললাম আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটের কাজ। নেক্সট আছে হেড ট্যাগের উপরে। হেড ট্যাগের কাজ হচ্ছে ওয়েবসাইটের মধ্যে মেমোরাইজ করে রাখা কিছু ডেটা। ঠিক আছে, হেড মানে মাথা, যেমন আপনার কাছেও একটা মাথা আছে, মাথার মধ্যে আপনার ব্রেন অনেক কিছু ভেবে রাখে, অনেক কিছু চিন্তা করে, অনেক কিছু মেমোরাইজ করে রাখে। সেরকমই আমাদের এইচটিএমএল এর মধ্যে একটা হেড ট্যাগ থাকে, তার কাজ হচ্ছে কিছু ডেটা সেভ করে রেখে দেওয়া। যেমন প্রথমে আছে মেটা বলে একটা ট্যাগ। তো মেটা ট্যাগের পুরো নামের অর্থ কি, মানে সরি মেটা বলতে কি বোঝানো হয়, কে বলতে পারবো আমাকে? মেটা বলতে কি, এনিওয়ান? মেটা মানে কি? এখানে মেটার যে ট্যাগটা আছে তার পুরো নাম কি? ডেটার ভিতর ডেটা, খুব ভালো জাহিদুল বাবু। মেটা ডেটা, রাইট। ঠিক আছে, মেটা ট্যাগের মানে হচ্ছে মেটা ডেটা বা ডেটা অ্যাবাউট ডেটা। তো মেটা ডেটা মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে কিছু ডেটা আমরা সেভ করে রাখতে পারি। আমাদের ওয়েবসাইটে অলরেডি কিছু ডেটা থাকবে, তার ব্যাপারেও কিছু আমরা ডেটা রাখতে পারি, সেটাই হচ্ছে ডেটা অ্যাবাউট ডেটা। আগের দিন একটা ছবির এক্সাম্পল দিয়েছিলাম যে ছবির মধ্যে অনেক মেটা ডেটা থাকে, যেমন লোকেশন, কবে তোলা হয়েছে, কবে মডিফাই করা হয়েছে, তার রেজলিউশন কত, ব্লা ব্লা ব্লা। সেরকমই এখানে হেড ট্যাগের মধ্যে আমাদের ওয়েবসাইটের জন্য আমরা কিছু মেটা ডেটা সেভ করে রাখতে পারি। যেমন প্রথমে আছে ক্যারেক্টার সেট। আপনার ওয়েবসাইটটা কোন ল্যাঙ্গুয়েজে কোন ক্যারেক্টার সেট ইউজ করছে সেটা বলার জন্য বা সেটা বোঝানোর জন্য এই ক্যারেক্টার সেট মেটা ট্যাগটা আপনাকে রাখতে হবে। তো আগের দিন আমি মেটা ট্যাগের এই যে ক্যারেক্টার সেটটার অনেক এক্সাম্পল দিয়ে গেছিলাম যে UTF-8 ক্যারেক্টার সেটের মধ্যে কত রকম ল্যাঙ্গুয়েজ পড়ে। তত রকম ল্যাঙ্গুয়েজে আপনি গুগল ট্রান্সলেট দেখতে পাচ্ছেন এখানে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ এই UTF-8 এর মধ্যেই আসে। একটা দুটো এদিক ওদিক হতে পারে, আই এম নট শিওর, কিন্তু প্রায় প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজই এই UTF-8 ক্যারেক্টার সেটটা ইউজ করে। ক্যারেক্টার সেট বলতে আপনার ল্যাঙ্গুয়েজ আপনার ব্রাউজারে কোন ক্যারেক্টার মানে বা কোন অক্ষর বা কোন আকৃতিতে আসবে, সেটা এই UTF-8 ক্যারেক্টার সেট
ডিফাইন করে অ্যাকচুয়ালি। ঠিক আছে, আগের দিন দেখিয়েছিলাম UTF-8 ক্যারেক্টার সেটের মধ্যে কত রকম ল্যাঙ্গুয়েজ থাকে। তো প্রায় সব ল্যাঙ্গুয়েজই এর মধ্যে আছে। যত রকম ল্যাঙ্গুয়েজ আপনি পুরো পৃথিবীতে দেখতে পারবেন প্রায় সব এর মধ্যে আছে, কিছু এদিক ওদিক হতে পারে। ঠিক আছে, তারপরে আছে আমাদের এই মেটা, আর একটা মেটা ট্যাগ। এটার নাম হচ্ছে ভিউ পোর্ট। নেম বলে একটা অ্যাট্রিবিউট রয়েছে, দেখবেন এর মধ্যে লেখা আছে ভিউ পোর্ট। ভিউ পোর্ট কথার অর্থ কি বুঝিয়েছিলাম। ভিউ পোর্ট মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা কতটা জায়গা নিয়ে থাকবে, কতটা চওড়া কতটা লম্বা জায়গা নিয়ে থাকবে, সেটার জন্য এই ভিউ পোর্টটা রাখা হয়। এটা নিয়ে একটা গল্প বলেছিলাম, আইফোনের ওয়েবসাইট বা আইফোনে যে ওয়েবসাইট গুলো দেখা হতো প্রথম প্রথম, ঠিক আছে, সেই গল্পটা যদি মনে থাকে আপনি ভেবে নেবেন একবার, অথবা সেটা ইউটিউবেও সার্চ করতে পারেন, একই রেজাল্ট আপনি পাবেন। ঠিক আছে, এই মেটা ট্যাগটা ইউজ করা হয় একটাই কারণে, সেটা হচ্ছে ওয়েবসাইট গুলো যেন প্রত্যেক ডিভাইসের পুরো যে ডিভাইসটা যতটা সেই চওড়ার জায়গাটা নিয়ে যেন থাকে। সেই জন্য মধ্যে দেখবেন উইথ অর্থাৎ ওয়েবসাইটের প্রস্থ আমাদের ডিভাইস উইথ অর্থাৎ আমাদের ডিভাইস যতটা চওড়া ততটা জায়গা নিয়ে যেন থাকে, সেটা এখানে বোঝানো হচ্ছে। এটাকে চাইলে আপনি ডিলিটও করে দিতে পারেন, এটা কোনো যায় আসে না। ঠিক আছে, এটা যদি আপনি ডিলিটও করে দেন আপনার ওয়েবসাইটে কোনো ফারাক পড়বে না, কারণ এখন প্রত্যেক ব্রাউজার অলরেডি ট্রেন করা বা তার মধ্যে এই জিনিসটা অলরেডি বানানো আছে যে কোন ব্রাউজারে কিরকম ভাবে ওয়েবসাইটটা দেখাবে। ওটাকে চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, বাট এটাকে যেহেতু আমাদের HTML এর মধ্যে রেখে দেওয়া হয়েছে, এটাকে আমি আপাতত ডিলিট করছি না, এটা থাকুক, এখানে অসুবিধা নেই। ঠিক আছে, যদি কারোর ইচ্ছা হয় স্যার আইফোনের ওই গল্পটা আরেকবার বলবেন, আমি পরে আরেকবার শুনিয়ে দেবো। ঠিক আছে, বাট এটা আমাদের নর্মালি ওয়েবসাইটের কতটা দৈর্ঘ্য কতটা প্রস্থ নিয়ে থাকবে সেটা আমাদের ডিফাইন করা অ্যাকচুয়ালি, আর কিছুই নয়। তারপরে আছে আমাদের টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগটা খুবই মজার। টাইটেল ট্যাগটার কাজ আপনি হাতে নাতে দেখতে পারবেন, কারণ টাইটেল ট্যাগটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ট্যাবের নামটা ডিফাইন করে। এখানে ট্যাবের নাম আমাদের কি আছে দেখুন, লেখা আছে ডকুমেন্ট এই জায়গাটায়, আর এখানে টাইটেলের মধ্যে কি লেখা আছে ডকুমেন্ট। যদি এটাকে আমি চেঞ্জ করে দিই, ধরুন আমার প্রথম ওয়েবসাইট, বাংলাতেই লিখে দিলাম আমি এটা, যদি এটাকে আমি সেভ করি দেখবেন এখানে ট্যাবের ওপরে আমার প্রথম ওয়েবসাইট গুলো লেখা চলে এসছে। ঠিক আছে, আমার প্রথম ওয়েবসাইট, এটাই হচ্ছে এই টাইটেল ট্যাগের কাজ। এর মধ্যে আপনি চাইলে ইমোজি ইউজ করতে পারেন, সেটা আর এখন দেখাচ্ছি না, বাট হ্যাভ আইকন কিন্তু আলাদা। যারা যারা ভাবছেন স্যার এখানে ওয়েবসাইটের লোগোটা আমরা কি করে দেখাবো, ওটা আমাদের এখনকার টপিক নয়, ওটা পরে কোনোদিন বোঝাবো। বাট টাইটেল ট্যাগটা আমাদের কিন্তু এই কারণে ইউজ করা হয় ট্যাবের টাইটেল দেওয়ার জন্য। বুঝতে পেরেছি? আর এই দিয়ে আমাদের রিক্যাপটা শেষ। এবার আসছে বডি ট্যাগ। ঠিক আছে, এই দিয়ে রিক্যাপ হচ্ছে শেষ, এবার আসছে আমাদের বডি ট্যাগ। বডি ট্যাগটা হচ্ছে আপনাদের খেলাধুলার জায়গা। মানে কি? মানে হচ্ছে আপনি ওয়েবসাইটের যত রকম স্ট্রাকচার বানাবেন, মানে ওয়েবসাইটটা আমার কেমন দেখতে হবে, কতগুলো ডেটা থাকবে, কতগুলো ট্যাগ থাকবে, কত কন্টেন্ট থাকবে, কটা ছবি থাকবে, সব অ্যাকচুয়ালি আমরা করে থাকি এই বডি ট্যাগের মধ্যে। বডি মানে কি? দেহ। তো দেহ মানে আপনার যে দেহটা আছে, সেই দেহের উপরে আপনি জামা কাপড়, আপনি পারফিউম, তারপরে যত রকমের অর্নামেন্টস হয়, ধরুন জুয়েলারি আপনি পরছেন, পরে নিজেকে সুন্দর করে তুলছেন, তো সেই সুন্দর করে তোলার কাজটা হচ্ছে এই বডি ট্যাগের। একটা ওয়েবসাইটের বডি ট্যাগটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমাদের এই সৌন্দর্য ডিফাইন করার জন্য, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা কেমন দেখতে হবে সেই জিনিসটা আমাদের এই বডি ট্যাগ বানিয়ে দেয়। অর্থাৎ যা যা আপনি ট্যাগ বানাবেন সব এই বডি ট্যাগের মধ্যে থাকবে। ঠিক আছে, চলুন তাহলে কিছু ট্যাগ এবার দেখা যাক। বুঝতে পেরেছি? চলুন তাহলে কিছু ট্যাগ দেখাই যে আমরা ওয়েবসাইট অ্যাকচুয়ালি কত রকম ট্যাগ দিয়ে অ্যাকচুয়ালি বানিয়ে থাকি। ঠিক আছে, চলুন তাহলে স্টার্ট করা যাক। আমি এখানে ক্যানভা পিপিটিটা ওপেন করছি, জাস্ট আ সেকেন্ড। ক্যানভার পিপিটি, রাইট রাইট রাইট। চলুন এখান থেকে তাহলে স্টার্ট করা যাক। এবার আমাদের শুরু হচ্ছে ট্যাগস। যারা গ্রুপে মেসেজটা পড়ে নিয়েছিলেন, আজকে আমরা কিছু HTML এর ট্যাগ দেখবো। তো এখানে একটা পিরামিড আছে, ভালো করে দেখুন। এখানে একটা পিরামিডের স্ট্রাকচার রয়েছে। ঠিক আছে, পিরামিডটা বানানো কি দিয়ে? ছোট 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 দেখবেন ইটের মতো ছোট ছোট ব্লক বা ছোট ছোট আকৃতি বা যাকে বলে বর্গক্ষেত্রকার আকৃতি, সেগুলো দিয়ে আমাদের এই পুরো পিরামিডটা তৈরি করা হয়েছে। এখানে কি লেখা আছে ভালো করে পড়ে দেখুন একবার। পুরো ইটটাকে ধরে বলা হচ্ছে এটাকে পুরোটা একটা ওয়েবসাইট, যেটা তৈরি ট্যাগস একসাথে জুড়ে। জুড়ে বানানটা ভুল আছে, মাই ব্যাড, এটাকে আমি ঠিক করে দেবো। যাই হোক, এখানে আমাদের যে পুরো এই যে আমি এই পুরো পিরামিডটাকে একটা ওয়েবসাইট বলছি। ঠিক আছে, পুরো পিরামিডটাকে আমরা অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট বলছি। এবার এই পুরো ওয়েবসাইটটাকে তৈরি করতে দেখুন, পুরো পিরামিডটাকে দাঁড় করাতে আমাদের
ছোট 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 আমাদের এই ইটের মতো জিনিসপত্র লেগেছে। যেমন একটা বাড়ির কথা ভাবুন আপনি। একটা বাড়ি বাইরের থেকে দেখতে হয়তো তার আকৃতি অনেক অনেক রকম হতে পারে, ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু সেই বাড়িটা তৈরি করা সব থেকে বেসিক ইউনিট, অর্থাৎ সেই বাড়িটা তৈরি করতে সব থেকে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে একটা ইট। সেই ইট দিয়ে একটা বাড়ি কিন্তু তার বাড়ি সেই স্ট্রাকচারটা পেয়ে থাকে অ্যাকচুয়ালি। সেরকমই একটা ওয়েবসাইটের স্ট্রাকচার বা একটা ওয়েবসাইটের কাঠামো তৈরি হয় আমাদের এই ছোট 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 ট্যাগসকে বা ট্যাগ গুলোকে একসঙ্গে জুড়ে 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 জুড়ে। আপনি যে ট্যাগকে যেমন ভাবে রাখবেন আপনার ওয়েবসাইটের কাঠামোটা সেরকম ভাবে তৈরি হবে। তো এটা পুরোটাই আপনার হাতে থাকে যে আপনি আপনার ওয়েবসাইটটাকে কেমন বানাবেন। সেই কারণে ট্যাগস খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো কিছু কিছু ট্যাগ আছে আমাদের। কটা ট্যাগ আছে এইচটিএমএল এর মধ্যে? এতগুলো। এইচটিএমএল এর মধ্যে এতগুলো ট্যাগ আছে, প্রত্যেকটা ট্যাগের কাজ আলাদা। কিছু হয়তো একরকম হতে পারে, বাট প্রায় সব ট্যাগের কাজ আলাদা। প্রত্যেকটা ট্যাগের একটা করে আলাদা কাজ বানানো আছে। তো এখানে আপনার এই মানুষটির মতো আপনাদের হয়তো মাথা ঘুরবে এখন যে স্যার এত ট্যাগস। ইয়েস স্যার, এতগুলো ট্যাগ এইচটিএমএল এর মধ্যে আছে, কিন্তু 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 আমাদের এত ট্যাগ লাগবে না, প্রথম কথা। কারণ আমি অনেক দিন ধরে এইচটিএমএল বলুন, এইচটিএমএলই ধরুন, অনেক দিন ধরে আমি এইচটিএমএল এ কোড করছি। আমার এর মধ্যে থেকে এত রকম ট্যাগ আমার কোনদিন লাগেনি। এর মধ্যে হাইয়েস্ট হলে 20% ট্যাগ আপনি ইউজ করবেন আপনার পুরো ওয়েব ডেভেলপমেন্টের ক্যারিয়ারে। 20%, বেশি না। ঠিক আছে, এতগুলো ট্যাগের মধ্যে থেকে জাস্ট 20% ট্যাগ আপনি হয়তো পুরো জীবনে ইউজ করবেন, সেটাও বেশি বললাম, ম্যাক্স টু ম্যাক্স। তো দেখি কি কি ট্যাগ আমাদের অ্যাকচুয়ালি কাজে লাগবে। তো এতগুলো ট্যাগ আপনাকে মনে রাখতে হবে না, এগুলো সব আপনি আস্তে আস্তে মাসল মেমোরিতে বসে যাবে যদি আস্তে আস্তে কোড করা স্টার্ট করে দেন। তো আমাদের প্রথম ট্যাগ হচ্ছে, এটা আমাদের পরে থাকবে, এটাকে আমি এখনই শেখাবো না, এটাকে পরে দেওয়ার কথা, তো পরে আমি দিয়ে দেবো। যাই হোক, প্রথম আমাদের ট্যাগ হচ্ছে একটা হেডিং ট্যাগ। ঠিক আছে, প্রথম ট্যাগ আমাদের হচ্ছে একটা হেডিং ট্যাগ। ওয়েবসাইটের মধ্যে হেডিং আপনারা কি চেনেন কি চেনেন না? হেডিং কাকে বলে ওয়েবসাইটের মধ্যে? কেউ কি বলতে পারবে আমাকে? হেডিং কি চেনেন আপনারা? যে একটা ওয়েবসাইট ভিজিট করলে আপনারা হেডিং দেখে বুঝতে পারছেন যে এটা একটা হেডিং স্যার, বা তার নিচে একটা সাব হেডিং আছে, বা তার নিচে আর একটা হেডিং আছে, শিরোনাম। ইয়েস স্যার, একদম বোল্ড করা থাকে, খুব ভালো। ঠিক আছে, একটা ওয়েবসাইটের মধ্যে হেডিংটা আপনারা যদি চিনে থাকেন তাহলে সেটাকে কি দিয়ে বানানো হয় সেটা এবার আমরা দেখব। তো এইচটিএমএল এর মধ্যে টোটাল 6 রকমের হেডিং ট্যাগ আছে, 6 রকমের। দেখুন এখানে লেখা আছে H1 থেকে H6 অব্দি। H1 থেকে H6 অব্দি, অর্থাৎ H1, H2, H3, H4, H5 এবং H6। তো হেডিং আপনাদের কেমন দেখতে হতে পারে চলুন দেখাই। যদি আমি একটা ওয়েবসাইট ওপেন করি, ধরুন superbase.com, এটা একটা খুব ভালো ইউআই দিয়ে বানানো ওয়েবসাইট, দেখিয়েছিলাম হয়তো। এই ওয়েবসাইটের মধ্যে হেডিং কোনটা আপনারা কি দেখে চিনতে পারছেন? এই ওয়েবসাইটের মধ্যে হেডিং কোনটা আমি দেখে চিনতে পারছি, আপনারাও দেখে চিনতে পারবেন। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের হেডিং, বিল্ড ইন আ উইকেন্ড, স্কেল টু মিলিয়ন্স। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের হেডিং। এটাকে কি দিয়ে বানিয়েছে এরা দেখা যাক। যদি আমি এই হেডিং এর উপরে ক্লিক করি, ক্লিক করে ইন্সপেক্টে যাই, দেখা যাক কি দিয়ে বানিয়েছে। এরা এটাকে H1 ট্যাগ দিয়ে বানিয়েছে। দেখুন এখানে একটা H1 ট্যাগ আপনারা দেখতে পারবেন, এই যে, একটু জুম ইন করি, এই যে হচ্ছে আপনার H1 ট্যাগ। তো আমি কি কোনো মিথ্যে কথা বলছি? নো স্যার, প্রত্যেক ওয়েবসাইটে একটা হেডিং বানাতে একটা H1 থেকে H6 অব্দি আপনার যে কোনো একটা ট্যাগ আপনি ইউজ করতে পারেন। কিভাবে বানাই আমরা? লেটস গো। যদি আমি এই ওয়েবসাইটটাকে সাইডে ওপেন করে নিই, আমাদের বডি ট্যাগের মধ্যে আমাদের লিখতে হবে একটা H1 ট্যাগ। প্রথমে H1 থেকে শুরু করা যাক। যদি আপনার H1 ট্যাগ বানাতে হয় তখন আপনারা কি করবেন? এক সেকেন্ড, আমি এআইটাকে বন্ধ করি, আমার লাগবে না এখন। ওকে, যদি আপনার H1 ট্যাগ লিখতে হয় তাহলে আপনাকে কি কি লিখতে হবে? এইভাবে রাইট, একটা লেস দেন H1, একটা গ্রেটার দেন, ভিএস কোড আপনাকে অটোমেটিক একটা H1 ট্যাগ দিয়ে দেবে। কি করে লিখলাম আবার দেখাই, একটা লেস দেন H1 গ্রেটার দেন, আমাকে অটোমেটিক লাস্টের যে এন্ডিং ট্যাগ এটা আমাকে দিয়ে দেবে। তাহলে বলবেন স্যার প্রত্যেকটা ট্যাগ কি আমাদের এইভাবেই লিখতে হবে, লেস দেন, ট্যাগের নাম, গ্রেটার দেন? নো স্যার, কিভাবে শর্টকাটে করে দেখি। যদি আমি H1 লিখি, শুধু H1 লিখে দেখুন ভিএস কোড আমাকে সাজেশন দিচ্ছে। যদি এন্টার করি অটোমেটিক আমার একটা ট্যাগ এখানে চলে আসবে। যে ট্যাগ দরকার সেই ট্যাগের নামটা লিখবেন। যদি আমি H2 লিখি, এন্টার করব H2 ট্যাগ। ঠিক আছে, শর্টকাট আমি এক এক করে দেখাতে দেখাতে যাবো। তো আমরা এখানে H1 ট্যাগ বানাবো। যদি H1 লিখে এন্টার করি
H1 ট্যাগ আসলো, যদি এর মধ্যে গিয়ে আমি লিখি যে হ্যালো ওয়ার্ল্ড, সরি হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, এটাকে আমি আবার সেই ইএন করে দিচ্ছি, না হলে আমার ট্রান্সলেশনটা বারবার আসবে। লেটস গো, সেভ করবো, হ্যালো ওয়ার্ল্ড আমার এখানে চলে এসেছে। একটু জুম আউট করি, দেখুন। তো এটা হচ্ছে আমাদের H1 ট্যাগ। তো এই ট্যাগের দুটো পার্ট, এটা একবার ভালো করে বুঝে নিন, পরবর্তী ট্যাগ গুলো বুঝতে অসুবিধা হবে না কোনো। এই ট্যাগের দুটো পার্ট, একটা হচ্ছে স্টার্টিং ট্যাগ আর একটা হচ্ছে এন্ডিং ট্যাগ। এর মাঝখানে যেটাকে আমরা লিখে থাকি সেটাকে বলা হয় কন্টেন্ট। ট্যাগের কন্টেন্ট, একটা H1 স্টার্টিং ট্যাগ, তার মাঝখানে হচ্ছে কন্টেন্ট, তারপরে H1 এন্ডিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ, যা খুশি বলতে পারেন, ঠিক আছে। তো এখানে যদি আমরা H1টা লিখে এইভাবে একটা ভিতরে কন্টেন্ট লিখি, তাহলে আমাদের সেটা আমরা সাইডে, লেফট সাইডে দেখতে পাচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে এসেছে। যদি আমি গিয়ে এখানে H2 লিখি, এন্টার করব, H2 ট্যাগ চলে আসবে। যদি এর মধ্যে গিয়ে লিখি হ্যালো ওয়ার্ল্ড, আবার সেভ করব, H2 ট্যাগের লেখাটা চলে এসেছে। যদি আমি এখানে গিয়ে সিমিলারলি H3 লিখি, আবার লিখবো হ্যালো ওয়ার্ল্ড, কেন লিখছি বুঝতে পারবেন, সেভ করব, চলে এসেছে। যদি আমি গিয়ে এখানে H4 লিখি, হ্যালো ওয়ার্ল্ড, সেভ করব, চলে এসেছে। সিমিলারলি H5, এখানেও আমি হ্যালো ওয়ার্ল্ড লিখে রাখছি, উপস সরি, H6, আর এখানে হ্যালো ওয়ার্ল্ড। ডিফারেন্সটা আপনারা নিজেরা দেখুন, ডিফারেন্সটা আপনারা নিজেরা দেখুন যে প্রত্যেকটা H1 ট্যাগ, সরি প্রত্যেকটা হেডিং ট্যাগের মধ্যে কি ডিফারেন্স আছে। ভালো করে নিজে চোখ বোলান, কি ডিফারেন্স আপনারা নিজের চোখে দেখতে পারছেন। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ট্যাগের সাইজ আলাদা। সব থেকে বড় সাইজ এখানে কার, সব থেকে বড় ফন্ট সাইজ কোন ট্যাগের, কে বলতে পারবে? সব থেকে বড় ফন্ট সাইজ এখানে কোন ট্যাগের? রাইট, H1 ট্যাগ, অবভিয়াসলি H1 ট্যাগ, তাই তো। তো H1 ট্যাগের ফন্ট সাইজটা আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন, একটা এখানে সব থেকে বড় ফন্ট সাইজ বা ফন্ট বা লেখার যে সাইজ সেটা সব থেকে বড়। সব থেকে ছোট কার? হ্যালো ওয়ার্ল্ড, একদম শেষে H6 যেটা লেখা আছে সেটা, তাই তো। এটাই হচ্ছে সব থেকে ছোট আমাদের হেডিং ট্যাগ। এগুলোকে ইউজ করে আপনি হেডিং বানাতে পারবেন একটা ওয়েবসাইটে, বোঝাতে পারলাম? এগুলো হচ্ছে আমাদের হেডিং ট্যাগ। এগুলো আমাদের কি জন্য ব্যবহার করা হয়, দেখুন লেখা আছে, এগুলি ব্যবহার করা হয় হেডিং বানানোর জন্য, ব্যাস, নাথিং এলস। এবার এদের কালার কি করে বানাবো, কালার চেঞ্জ করবো কি করে স্যার, এর ব্যাকগ্রাউন্ড কালার কি করে দেবো, সব আস্তে 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 আসবে, এখনই নয়, আগে ট্যাগ গুলো ইউজ করা শিখি। নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ। একটা রিয়েল ওয়ার্ল্ডের এক্সাম্পল দেবো, তো ভালো করে দেখবেন। পি ট্যাগ, পি ট্যাগ মানে হচ্ছে পি ফর প্যারাগ্রাফ, ঠিক আছে। প্যারাগ্রাফ কাকে বলা হয়? প্যারাগ্রাফ মানে হচ্ছে বলতে পারেন যে বড় লম্বা যে সেন্টেন্স গুলো হয় একটা ওয়েবসাইটের মধ্যে, কন্টেন্ট যেটা অ্যাকচুয়ালি বলি আমরা, এই ওয়েবসাইটের মধ্যে বড় লেখা কোথায় আছে, মানে লেন্দি, অনেক লম্বা যে লেখা সেটা কোথায় আছে? আমি দেখতে পাচ্ছি এই জায়গাটায় আছে, ঠিক আছে। এর থেকে এর লেন্থ, অর্থাৎ এই সেন্টেন্সের লেন্থ অনেক বড়। তো এটাকে এরা কি দিয়ে বানিয়েছে? আমি মনে করছি এটাকে পি দিয়ে বানিয়েছে, পি ট্যাগ দিয়ে বানিয়েছে। কেন? কারণ প্যারাগ্রাফ ট্যাগের একটা স্টাইল আলাদা হয়। হেডিং ট্যাগ গুলো আপনি দেখতে পাচ্ছেন, হেডিং ট্যাগ গুলো অলরেডি একটু মোটা ফন্টে আসছে বা বোল্ড ফন্টে আসছে। কিন্তু যদি আমি এখানে গিয়ে পি লিখি, পি, পি ট্যাগের মধ্যে গিয়ে যদি আমি কিছু লিখি, ধরুন হাই মাই নেম ইজ ওয়েন্ডিল গোলদার, সরি কি লিখছি, গোলদার, সেভ করবো, দেখো এখানে লেখাটা চলে এসেছে, হাই মাই নেম ইজ ওয়েন্ডিল গোলদার। এখানে এটার সাথে আর এটার সাথে কি ডিফারেন্ট আছে, ভালো করে একটু জুম ইন করছি আমি, ভালো করে দেখুন তো। এটার সাথে বা এটার সাথে আর এগুলোর সাথে বা এটার সাথে কি ডিফারেন্স আছে? ডিফারেন্সটা আর কিছু নয়, শুধু ফন্টের ওয়েট বা ফন্টটা কতটা মোটা বা কতটা পাতলা সেটা, আর ফন্টের সাইজটাও একটু ডিফারেন্ট। তো এটাকে আমরা কেন ইউজ করি? ওয়েবসাইটের মধ্যে যত লেন্দি আমাদের সেন্টেন্স থাকবে, যেগুলোকে আমরা অ্যাকচুয়ালি প্যারাগ্রাফ বলে থাকি, সেই প্যারাগ্রাফ গুলোকে অ্যাকচুয়ালি আমরা লিখে থাকি এই পি ট্যাগের মাধ্যমে। যেমন এই ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যত লেন্দি লেখা পাবেন সেগুলো এরা প্রবাবলি প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে লিখেছে, কারণ প্যারাগ্রাফ ট্যাগে একটা আলাদা করে স্টাইলিং থাকে, ঠিক আছে। দেখে আপনি অনেক জায়গায় এক্সাম্পল পেয়ে যাবেন, যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে ভিজিট করলে আপনি বুঝতে পারবেন।
এইরকম জিনিসপত্র অ্যাকচুয়ালি পি ট্যাগ দিয়ে বা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে বানানো হয়। এবার যে এক্সাম্পলটা দেবো বলছিলাম, যে প্যারাগ্রাফ ট্যাগটাকে যে রিয়েল ওয়ার্ল্ডের এক্সাম্পলটা দেবো সেটা কি, তো একটা ভিএস কোডের শর্টকাট আপনাদের শেখাবো। ঠিক আছে, ভিএস কোডের শর্টকাট একটা আমি শেখাবো। শুনবেন কি শুনবেন না এটা আপনার উপর ডিপেন্ড করে, শুনবেন কিনা একটুখানি বলুন দেখি, যে কি করে একটা প্যারাগ্রাফ বা ডামি প্যারাগ্রাফ বানাতে হয়। ডামি প্যারাগ্রাফ মানে কি, ঠিক আছে, রিয়েল লাইফের এক্সাম্পলটা শুনে নিন। ঠিক আছে, শুনুন। যদি ধরুন আপনার ওয়েবসাইটে কোনো ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট বানাতে দিয়েছে, সেই ওয়েবসাইটের ভেতরে ধরুন 500টা ওয়ার্ডের একটা লম্বা প্যারাগ্রাফ রয়েছে। ঠিক আছে, 500টা ওয়ার্ডের লম্বা প্যারাগ্রাফ রয়েছে। এবার ওয়েবসাইটের মধ্যে আপনাকে সেই প্যারাগ্রাফটা কপি পেস্ট করতে হবে। 500টা ওয়ার্ড কম না, আরো বেশিও হতে পারে, ধরুন 1000টা ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ রয়েছে। ক্লায়েন্ট আপনাকে বলছে কি, এই 1000টা ওয়ার্ডের যে প্যারাগ্রাফ রয়েছে সেটাকে আমার ওয়েবসাইট যেটা তুমি বানাচ্ছ তার মধ্যে তুমি দিয়ে দাও। আপনি বললেন ঠিক আছে, তাহলে আমাকে কন্টেন্ট আপনি পাঠিয়ে দিন, তাহলে আমি এখানে স্টাইল করতে আমার সুবিধা হবে, মানে ওয়েবসাইটটা বানাতে আমার সুবিধা হবে। ক্লায়েন্ট আপনাকে সেই প্যারাগ্রাফটা দিতে অনেক দেরি করছে। এবার আপনি কি ক্লায়েন্টের সেই প্যারাগ্রাফের জন্য ওয়েট করবেন, যে 1000টা ওয়ার্ড কখন আমাকে পাঠাবে, কখন সেটাকে আমি পি ট্যাগের মধ্যে রাখবো, রেখে কতক্ষণে সেটাকে আমি দেখবো কিভাবে আমার ওয়েবসাইটটা আসছে কি আসছে না? না। যদি আপনার এরকম লেন্দি প্যারাগ্রাফ নিয়ে কাজ হয়, কোন একটা ওয়েবসাইটে যদি ব্লগ আপনাকে লিখতে হয়, তো তখন ব্লগ লেখার জন্য ভিএস কোডের একটা শর্টকাট আছে। যদি আপনি কোনো ডামি টেক্সট জেনারেট করতে চান, ডামি টেক্সট মানে সেই টেক্সটের কোনো মানে হয় না, মানে সেই লেখার কোনো মানে হয় না, বাট সেটা জায়গা ভরানোর জন্য আমরা ইউজ করে থাকি, যে আমার ওয়েবসাইটটা কেমন দেখতে লাগবে যদি আমার ওয়েবসাইটে 1000 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ থাকে, কেমন দেখতে লাগবে দেখাই। সিম্পল, যদি আপনি এরকম একটা পি ট্যাগ লেখেন বা যে কোনো ট্যাগের মধ্যে এটা কাজ করে, তো পি ট্যাগের মধ্যে যদি গিয়ে এইভাবে লেখেন লরেম, যারা যারা লরেম লিখেছেন খুব ভালো, আমি খুব খুশি হলাম শুনে। যদি আপনারা লরেম লেখেন, LOREM, লরেম, লরেম ইপসাম হচ্ছে একটা ডামি টেক্সট। ঠিক আছে, লরেম লিখে এবার আপনাকে কোনো স্পেস না দিয়ে কটা ওয়ার্ড লাগবে, কি বললাম, লরেম লিখে যদি আপনি কোনো স্পেস না দিয়ে কটা ওয়ার্ড আপনার লাগবে সেটা যদি আপনি ইনপুট করেন, ধরুন আমার 1000টা ওয়ার্ড লাগবে, যদি আমি এন্টার করি কি হবে দেখি, এন্টার করব, আমার ওয়েবসাইটের মধ্যে 1000টা ওয়ার্ড চলে আসবে। গুনে দেখতে পারেন 1000টাই এখানে আছে। ঠিক আছে, এখানে পি ট্যাগটা আমার ফিল আপ হয়ে গেছে 1000টা ডামি টেক্সট দিয়ে, 1000টা ডামি ওয়ার্ড দিয়ে। যদি এটাকে আমি সেভ করি, আমার ওয়েবসাইটে আমি দেখতে পারবো এরকম একটা লেন্দি প্যারাগ্রাফ চলে এসেছে। এটা খুবই একটা হ্যান্ডি টুল। যদি আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করছেন, আপনার কাছে কন্টেন্ট নেই, আপনি দেখতে যাচ্ছেন আপনার ওয়েবসাইটটা এরকম লেন্দি প্যারাগ্রাফ দিয়ে কেমন লাগবে দেখতে, এটা আপনি ইউজ করুন। খুবই হেল্পফুল একটা টুল, আমি রিয়েল লাইফে প্রচন্ড ইউজ করি, সেই কারণে আপনাদের জন্য এটা থাকছে। আপনারাও এটাকে ইউজ করতে পারেন। কি করলাম, যদি কারো বিশ্বাস না হয় এখানে 1000টা ওয়ার্ড কি আছে স্যার, চলুন একটু কমিয়ে দেখা যাক। আমি এখানে লরেম লিখবো, আবার লরেম 10, কোনো স্পেস না দিয়ে, ভালো করে দেখে নিন। যদি লরেম 10 লিখি, এন্টার করি, শুনে দেখা যাক কটা এখানে ওয়ার্ড আছে, বেশিও থাকতে পারে কমও থাকতে পারে, লেটস সি। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে যদি লরেম আমি 11 করতাম, এখানে প্রিসাইসলি 11টা ওয়ার্ডই আপনাকে দিত। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা ওয়ার্ডই এখানে থাকবে। তো এটার পরে বিশ্বাস করে আপনি, এটা খুব রিলায়েবল একটা টুল, আপনি যদি এটাকে ইউজ করতে যান আপনি এটা খুব উপকৃত হবেন। এটা আমাকে এখন বুঝতে পারবেন আপনি হয়তো, বাট পরবর্তীতে আমাকে একবার না থ্যাংক ইউ বলবেন অবশ্যই। যারা এটা জানে না, যারা জানে তাদের জন্য তো কিছু বলার নেই, অলরেডি তারা প্রো। সেভ করবো, 11টা আমার এখানে প্যারাগ্রাফের টেক্সট এখানে চলে আসবে, ডামি টেক্সট। এটা আপনাদের সুবিধা কোথায় করবে, যেমন বললাম, আপনার ওয়েবসাইটে এরকম একটা লেন্দি প্যারাগ্রাফ দিয়ে আপনার ওয়েবসাইটটা কেমন দেখতে লাগবে সেটাকে চেক করার জন্য আপনি একটা ডামি টেক্সট দিয়ে সেটাকে চেক করতে পারেন। কতটা ইজি হয়ে যাবে আপনার লাইফ। ব্লগ লেখার টাইমে যদি আপনি ব্লগিং ওয়েবসাইট বানাতে চান, সেখানে একটা ব্লগ, লম্বা একটা ব্লগ যদি আপনি লেখেন, সেখানে প্যারাগ্রাফ অনুযায়ী ভাগ ভাগ করে আপনি লিখতে পারবেন যে এরকম একটা প্যারাগ্রাফ যদি থাকে ওয়েবসাইটটা কেমন লাগবে, ব্যাস এইটুকুই। বোঝাতে পারলাম কি দিয়ে লিখেছি? ইয়েস অর নো চ্যাট বক্সে বলুন। বোঝাতে পারলাম? লরেন, আর কিছু না। ওকে, রাইট, থ্যাংকস এন্ড ইয়েস, ইয়া।
ঠিক আছে, খুব হ্যান্ডি একটা টুল, ইউজ করতে পারেন আপনারা। যাই হোক, তো এটা গেল আমাদের পি ট্যাগ। পি ট্যাগ আমরা কেন ইউজ করি? এটি ব্যবহার করা হয় প্যারাগ্রাফ বানানোর জন্য, প্যারাগ্রাফ তৈরি করার জন্য। পি, পি ফর প্যারাগ্রাফ, এটা মনে রাখবেন। নেক্সট আসছি, হচ্ছে অ্যাঙ্কার ট্যাগের উপরে বা এ ট্যাগের উপরে। এ, এ ফর কি? এ ফর অ্যাপেল, কিন্তু এখানে এ ফর আপনাকে মনে রাখতে হবে, এ ফর অ্যাঙ্কার ট্যাগ। ঠিক আছে, অ্যাঙ্কার, ANCHOR, অ্যাঙ্কার ট্যাগ। অ্যাঙ্কার ট্যাগের কাজ কি? লেখা আছে, এটি ব্যবহার করা হয় হাইপার লিঙ্ক বানানোর জন্য। হাইপার লিঙ্ক অর্থাৎ আপনার ওয়েবসাইট থেকে আপনি চাইলে আপনার ওয়েবসাইটেরই অন্য একটা পেজে যেতে পারবেন, বা আপনার ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটে আপনি যেতে পারবেন। এই যে জিনিসটা হাইপার লিঙ্ক, সেটা আমাদের কি করে বানানো হয়? সেটা বানানো হয় আমাদের অ্যাকচুয়ালি অ্যাঙ্কার ট্যাগ দিয়ে। খুবই স্পেশাল, খুবই একটা ভালো ট্যাগ, আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারেন। দেখাবো অবশ্যই কি করে ইউজ করতে হয়। এর বিহাইন্ড দ্য সিন কিন্তু অনেক কিছু হয়। সবাই ভাবে অ্যাঙ্কার ট্যাগে আমাদের সবকিছু দিয়ে দিলে আমাদের কাজ হয়ে যায়, কিন্তু অ্যাঙ্কার ট্যাগের বিহাইন্ড দ্য সিন কি করে কাজ হয় সেটা হয়তো অনেকেই জানেন না। তো সেগুলো আমি এক্সপ্লেন করবো একটু একটু করে। ঠিক আছে, তো অ্যাঙ্কার ট্যাগ আমরা কেন ইউজ করি? ধরুন আপনি গুগলে গেছেন, এই যে এখানে একটা ছবি দেওয়া রয়েছে, গুগলে গিয়ে আপনি সার্চ করেছেন ফেসবুক। তো ফেসবুক এখানে সার্চ করার পরে এখানে ফেসবুক লগ ইন সাইন আপের একটা লিঙ্ক আসে। সবাই বলে না যে ওই লিঙ্কে চলে যা, ফেসবুকে সার্চ করার পরে ফেসবুকের লিঙ্কে ক্লিক কর। যে লিঙ্ক বা হাইপার লিঙ্ক, সেটা আমাদের কি দিয়ে বানানো হয়? সেটা বানানো হয় আমাদের এই অ্যাঙ্কার ট্যাগ ইউজ করে। ঠিক আছে, কি করে এটাকে দেখা যায় চলুন দেখা যাক। যদি আমি আমার একটা ট্যাব ওপেন করি, গুগলে যাই, ধরুন আমি এখানে ফেসবুকই সার্চ করছি, ফেসবুক সার্চ করবো, গুগল সার্চ। এখানে দেখুন লিঙ্ক চলে এসছে অনেকগুলো। জুম ইন করি, এই একটা লিঙ্ক, এই একটা লিঙ্ক, এরকম একটা লিঙ্ক, এই যে পরপর পরপর সব দেখুন লিঙ্ক আছে। ঠিক আছে, লিঙ্ক গুলো কিসের? লিঙ্ক গুলো সব এক একটা ওয়েবসাইটের মধ্যে অলরেডি রয়েছে, সেগুলো গুগলে এইভাবে দেখাচ্ছে। যদি আমি এখানে ক্লিক করি, আমার ফেসবুকের পেজ ওপেন হবে। যদি আমি এখানে লগ ইনে ক্লিক করি, লগ ইন পেজ ওপেন হবে। যদি আমি এখানে ক্লিক করি, ফেসবুক অ্যাপস অন গুগল প্লে, ক্লিক করলে প্লে স্টোর ওপেন হবে। তো এই জিনিসটা যে কি করে হচ্ছে, ক্লিক করলাম একটা ওয়েবসাইট ওপেন হচ্ছে সাইডে বা অন্য একটা ট্যাবে, সেগুলো হচ্ছে আমাদের করা হয় অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে। ঠিক আছে, যদি আপনি চেক করতে চান গুগল কি করে এটাকে ইউজ করছে, দেখা যাক, আমিও জানি না কি দিয়ে এরা ইউজ করছে। যদি আমি এখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে যদি ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গেলে আশা করি এখানে একটা অ্যাঙ্কার ট্যাগ দেখতে পারবো। এই যে এ ট্যাগ, এ ট্যাগ রয়েছে, তার মধ্যেখানে H3 ট্যাগ আছে, একটা ডিভ ট্যাগ আছে। সমস্ত জিনিস এক্সপ্লেন করবো, বাট এ ট্যাগ এরা ইউজ করেছে, অর্থাৎ অ্যাঙ্কার ট্যাগ ছাড়া হাইপার লিঙ্ক আপনি বানাতে পারবেন না। বুঝতে পারলাম কি করে এটাকে ইউজ করতে হয়, সিম্পল অ্যাজ দ্যাট। লেটস গো। যদি আমি ওয়েবসাইটের মধ্যে যাই আবার, গিয়ে এখানে গিয়ে যদি আমি এ লিখি, এ, এ লিখে যদি আমি এন্টার করি, এখানে একটা অ্যাঙ্কার ট্যাগ চলে আসবে। অ্যাঙ্কার ট্যাগ, এবার অ্যাঙ্কার ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট এসছে দেখুন, এইচ রেফ। ঠিক আছে, এখানে এইচ রেফ বলতে কি বোঝানো হয়? এটা একটা অ্যাট্রিবিউট, মাই ব্যাড, এটা একটা অ্যাট্রিবিউট। কেন বলছি অ্যাট্রিবিউট? কারণ এরপর একটা সমান সমান আছে, তারপরে একটা ডাবল কোটেশন চিহ্ন আছে। তো এইচ রেফ মানে কি? ঠিক আছে, এইচ রেফ এখানে বলা হয় হাইপার টেক্সট রেফারেন্স। এইচ রেফ মানে হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স। ঠিক আছে, মানে কি? এইচটিএমএল এর নাম কি পুরো ভালো করে ভেবে দেখুন, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে এইচরেফ মানে কি বলা হচ্ছে? অন্য একটা এইচটিএমএল এর পেজ ওপেন করার জন্য যে রেফারেন্সটা আমাদের দরকার, সেই জন্য আমাদের এইচরেফ অ্যাট্রিবিউটটা ইউজ করতে হচ্ছে। এইচরেফ বা হাইপার টেক্সট রেফারেন্স, অর্থাৎ এই অ্যাট্রিবিউটের মধ্যে আপনার কিছু একটা দিতে হবে, এই কোটেশনের মধ্যে আপনাকে কিছু একটা দিতে হবে, না হলে এই অ্যাঙ্কার ট্যাগটা কাজ করবে না। দেখা যাক করে কিনা। তো আমি যদি এখানে অ্যাঙ্কার ট্যাগের মধ্যে কোনো একটা কন্টেন্ট লিখি, ধরুন এখানে কি লিখবো, ধরুন গো টু গুগল। ঠিক আছে, সেভ করি। নিচে দেখুন গো টু গুগল বলে একটা লিঙ্ক চলে এসেছে, আন্ডারলাইন করা আছে। মানে কি? আন্ডারলাইন করার মানেই হচ্ছে এটা একটা লিঙ্ক। সবাই তো চেনেন, এটা চেনেন কিনা, প্রত্যেক ওয়েবসাইটে এটা থাকে। আন্ডারলাইন থাকার মানেই সবাই বুঝে যায় এটা একটা লিঙ্ক, তাই তো? ইয়েস অর নো? আন্ডারলাইন মানেই লিঙ্ক, সবাই তো তাই বোঝে। অনেকে ইউজও করেছে, অনেকে দেখেও যে প্রত্যেক ওয়েবসাইটে এটা থাকে। ভালো, লেটস গো। এখানে আন্ডারলাইন আছে মানে এটা একটা লিঙ্ক, আমরা বুঝতে পারছি। বাট যদি আমি এখানে ক্লিক করি, তাহলে কি আমার পেজটা গুগলে ওপেন হবে? ক্লিক করলাম, কিছুই হলো না, গুগলের পেজ ওপেন হলো না। আবার ক্লিক করব, নাথিং হ্যাপেন্ড। কেন? কারণ আমাদের এই এইচরেফ বা হাইপার টেক্সট রেফারেন্সটা ফাঁকা রয়েছে। আমি কোন পেজটাকে দেখব, সেই পেজের কোনো ইউআরএল, কোনো লিঙ্ক এর মধ্যে দেওয়া নেই।
তো এটাকে কি করতে হবে, সিম্পলি এর মধ্যে আপনাকে একটা লিংক প্রোভাইড করতে হবে। যে ওয়েবসাইটে আপনি আপনার ইউজারকে পাঠাতে চাইছেন সেই ওয়েবসাইটের ইউআরএলটাকে আপনার এর মধ্যে এনে ফেলতে হবে। তো গুগলের ইউআরএল কি, গুগলের ইউআরএলটা কি কে বলতে হবে আমাকে এখানে? গুগলের জন্য আমরা কোন ইউআরএল ইউজ করি কে বলতে পারবে? গুগলের বা গুগলের পেজের ইউআরএলটা কি? www.google.com। হ্যাঁ, 8.8 হবে ওটা স্যার, শুধু 888 লিখতে হবে না। যাই হোক, এখানে www.google.com সবাই লিখছেন, খুব ভালো। তো www.google.com লিখলে আপনার এখানে কাজ করে কিনা দেখা যাক। www.google.com সেভ করব, কাজ করে কিনা দেখি। ক্লিক করব, কি আসছে এখানে? ক্যান নট গেট www.google.com। আজিম বাবু পারফেক্ট লিখেছেন, থ্যাংক ইউ। এখানে আমাদের শুধু www.google.com লিখলে আমাদের কাজ করবে না, এখানে আমাদের প্রোটোকলটাকেও দিতে হয়। প্রোটোকল অর্থাৎ আপনার ওয়েবসাইটটা কোন প্রোটোকলে হোস্ট করা, এইচটিটিপি না এইচটিটিপিএস, ঠিক আছে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, সিকিউর, এইচটিটিপিএস। তো আপনাকে সেটা মেনশন করতে হবে এখানে। এখানে আমি কি করব, এখানে লিখবো https:/, ঠিক আছে, সেভ করব। এবার যদি আমি অ্যাঙ্কার ট্যাগটাকে দেখি, রিফ্রেশ করি নি একবার, ক্লিক করলে এবার দেখবেন google.com ওপেন হচ্ছে। বুঝতে পারলাম? এখানে পুরো ইউআরএলটা আপনাকে দিতে হবে, গুগলের পুরো ইউআরএল কিন্তু এটা। ইউআরএল বলতে এটাকে বোঝানো হয়, ওই জন্য জিজ্ঞেস করেছি ইউআরএলটা কি, আমি লিংক জিজ্ঞেস করিনি কিন্তু। সবাই লিংক যদি জিজ্ঞেস করতাম আমি, তাহলে আপনি www.google.com বলতে পারতেন, কিন্তু আমি জিজ্ঞেস করেছি কি, ইউআরএল। বলতে পারলাম ইউআরএল কিন্তু পুরোটা, এই যে https://www.google.com। যদি আমি গুগলের ওয়েবসাইটেই আপনাকে দেখাই, দেখুন এখানেও কিন্তু https টা জোড়া আছে আগে, এটা সবাই নোটিস করে না বা এটা ব্রাউজার দেখায়ও না। https://www.google.com হচ্ছে গুগলের পুরো ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটার, আই গেস, আমার মনে নেই ঠিক, যাই হোক কিছু একটা হবে। তো এটা হচ্ছে পুরো ওয়েবসাইটের ইউআরএল আমাদের। সেটা যদি আপনি প্রোভাইড না করেন, অ্যাঙ্কার ট্যাগে আপনার রিডাইরেকশন হবে না। বুঝতে পারলাম? এটাই হচ্ছে অ্যাঙ্কার ট্যাগের কাজ, একটা ওয়েবসাইটকে অন্য ওয়েবসাইটে পাঠিয়ে দেওয়া বা একটা ইউজারকে অন্য একটা ওয়েবসাইটে পাঠিয়ে দেওয়া। ক্লিয়ার ব্যাপার? নাকি অ্যাঙ্কার ট্যাগ সম্পর্কে আরেকটু জানতে চান, যে অ্যাঙ্কার ট্যাগ স্যার ওখানে গেট রিকোয়েস্টই কেন মারলো? যদি কেউ অ্যাডভান্স লেভেলে জানতে চাইছেন তাহলে বলবো, না হলে বলবো না, বোনাস ওটা আপনাদের জন্য। হ্যাঁ, জি, প্রোটোকল, ইয়েস স্যার। নিউ ট্যাব ওপেন করতে চাইলে ওটা একটা অ্যাট্রিবিউটের কাজ, আর কিছু না। ঠিক আছে, নতুন ট্যাবে যদি জানতে চান যে নতুন ট্যাবে কি করে ওপেন করতে হয়, চলুন সেটা দেখিয়ে দিই একবার। একজন ভালো কথা বলেছেন, চলুন ওটাই দেখিয়ে দিই। সেটা হচ্ছে, যদি নতুন ট্যাবে আপনি একটা ওয়েবসাইট ওপেন করতে চাইছেন, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনার একটা নতুন ট্যাব ওপেন হবে, এ পাশে গিয়ে একটা ট্যাব ওপেন হবে, সেখানে গিয়ে গুগলটা খুলবে, এই ট্যাবটা এরকমই থাকবে। কি করে করা হয়? এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়। তো অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে একটা ট্যাগের কিছু কিছু পাওয়ারকে বাড়িয়ে দেওয়া। যেমন আমার এখানে একটা পাওয়ার অলরেডি রয়েছে, একটা ট্যাগের মধ্যে আমার অ্যাঙ্কার ট্যাগে একটা পাওয়ার রয়েছে, কি ক্লিক করলে পেজ ওপেন হচ্ছে। কিন্তু 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 এখানে আমাদের, আমি চাই অন্য একটা ট্যাবে ওপেন হবে, সেই পাওয়ারটা আমরা কি করে এখানে অ্যাচিভ করব? সেটার জন্য আমাদের অ্যাট্রিবিউট একটা এক্সট্রা ইউজ করতে হবে, তার নাম হচ্ছে টার্গেট। ঠিক আছে, টার্গেট। টার্গেট লিখে যদি এন্টার করেন, আপনার এখানে একটা টার্গেট বলে একটা অ্যাট্রিবিউট জেনারেট হয়ে যায়। স্টার্টিং ট্যাগের মধ্যে থাকবে, এটা ভালো করে দেখে নিন। ঠিক আছে, এটা কিন্তু টোটালি স্টার্টিং ট্যাগের মধ্যে আছে, যেমন এইচরেফও এই স্টার্টিং ট্যাগের মধ্যে ছিল, একটু স্পেস দিয়ে আমি টার্গেট লিখেছি, এটা দেখতে হয়তো এরকম লাগছে। এবার দেখুন পুরোটা কিন্তু একটা স্টার্টিং ট্যাগের মধ্যে আছে। ঠিক আছে, এই টার্গেটের মধ্যে আমাদের এমন একটা কিছু লিখতে হবে যেটা দিয়ে আমাদের একটা অন্য ট্যাবে ওপেন হবে। এটা কি লিখতে হয়? আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। সেভ করুন। এবার যদি এখানে গো টু গুগলে ক্লিক করি, দেখবেন নতুন একটা ট্যাব ওপেন হবে, যতবার ক্লিক করবো ততবার ট্যাব ওপেন হবে। বুঝতে পারলাম? এটাকে করা হয় টার্গেট বলে একটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটের মাধ্যমে। এই যে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটা অ্যাড করে দেবেন। যে লিঙ্কেই থাকুক না কেন, ক্লিক করলেই সেটা অন্য একটা ট্যাবে গিয়ে ওপেন হবে। এম আই ক্লিয়ার অর নট স্টুডেন্টস বা ফ্যামিলি? বলুন, ক্লিয়ার? সরি দাদা, বেসিক কম্পিউটার না জানা অনেক সাফার করা লাগে, ইয়েস স্যার। যারা অ্যাগেইন বলছেন তাদের জন্য আরেকবার বলে দিতে পারি আমি, যদি আপনি চাইছেন আপনার এই লিঙ্কটা অন্য একটা ট্যাবে গিয়ে ওপেন হবে, তার জন্য আপনাদের একটা
টার্গেট বলে অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, ঠিক আছে, যেমনটা আমি এখানে ইউজ করেছি। অ্যাঙ্কার ট্যাগের মধ্যে টার্গেট অ্যাট্রিবিউটটা থাকে। টার্গেট অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে আপনার এই লিঙ্কটা কোথায় ওপেন করতে চাইছেন সেটাকে ডিফাইন করা বা সেটাকে বুঝিয়ে দেওয়া। তো এখানে আমার আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক রাখার মানে কিছুই নেই। আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক এটা এইচটিএমএল এর একটা টার্ম, এইচটিএমএল এটাকে ইউজ করে। তো এটা না রাখলে আপনার এটা পসিবল নয় যে অন্য একটা ট্যাবে ওপেন হবে। যদি আমি এখানে টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্কটা রেখে দিই, এটা কোথায় রাখা আছে ভালো করে দেখে নেবেন। এইচ রেফ এর পরে, এইচ রেফ এর কোটেশন যেখানে শেষ হচ্ছে তারপরে একটা স্পেস দিয়ে আমি টার্গেটটা লিখেছি, ঠিক আছে। যদি এবার আমি এখানে ক্লিক করি গো টু গুগল, আমার একটা নতুন ট্যাবে গিয়ে এটা ওপেন হবে। এটাই এর কাজ, আর কিছু না। ক্লিয়ার হয়েছে? বলতে পেরেছি? যারা এগেইন বলছিলেন স্যার বলুন, ক্লিয়ার হয়েছে? আর কিছুই নয়, নো রকেট সায়েন্স হিয়ার, ঠিক আছে। স্যার গেট নিয়ে বলুন, ও অনেকের ইন্টারেস্ট তো। ঠিক আছে, বলবো অবশ্যই। গেট ক্যান নটটা বলুন, ওকে ওকে, চিল চিল, বলবো অবশ্যই বলবো। প্রোটোকল জিনিসটা কি? প্রোটোকল হচ্ছে আপনার ওয়েবসাইট কোন মানে কতটা সিকিউরিটি নিয়ে আসছে, ওটাই হচ্ছে শর্টে বলতে গেলে একটা প্রোটোকল ইউজ করে। দুটো প্রোটোকল হয়, একটা এইচটিটিপি একটা এইচটিটিপিএস। দুটোর মধ্যে ডিফারেন্স আছে অনেক। একটা এনক্রিপশন ইউজ করে, একটা এনক্রিপশন ইউজ করে না। তো অনেক ভিতরে যেতে হবে, ওর জন্য দরকার নেই অত কিছু, ঠিক আছে। এখানে যারা জিজ্ঞেস করছেন স্যার ক্যান নট গেট গুগল.com কেন আসলো না, সেটাকে বোঝানোর জন্য দেখুন মানে কি বলতে যাচ্ছি আমি এখানে। এটা আপনাদের টপিকের বাইরে অবশ্যই, একটুখানি বলতে পারেন যাদের একটু ইন্টারেস্ট আছে তাদের জন্য বলছি, যেন ইন্টারেস্টটা শেষ না হয় সেই কারণে। যদি আমি এখানে শুধু www.google.com লিখে রাখি, লিঙ্কটা কিন্তু ঠিক আছে, কিন্তু ক্লিক করলে এটা ওপেন হবে না। ক্লিক করবো, ক্যান নট গেট স্ল্যাশ www.google.com, কেন হচ্ছে এটা? যদি এটা সবাই জানতে চান, এর সিম্পল একটা রিজন। আমাদের অ্যাঙ্কার ট্যাগ যেটা থাকে, এ ট্যাগ, এই এ ট্যাগের একটা ফিচার আছে, বা এই এ ট্যাগ একটা কাজ করে, ঠিক আছে। কাজটা কি? কাজটা হচ্ছে একটা এপিআই রিকোয়েস্ট করা বা একটা এন্ড পয়েন্ট রিকোয়েস্ট করা। এটা অ্যাডভান্স লেভেলের, এটা আপনাদের যারা যারা বুঝতে পারছে না তাদের বোঝার দরকার নেই এখন, যারা খুব জিজ্ঞেস করছে তাদের জন্য এটা। অ্যাঙ্কারটা কি করে? একটা এপিআই রিকোয়েস্ট করে, বা একটা গুগলের সার্ভারে গিয়ে একটা রিকোয়েস্ট পাঠাবে। রিকোয়েস্ট হচ্ছে গেট রিকোয়েস্ট। এই যে রিকোয়েস্টের অনেক রকম ভাগ হয়, একটা গেট, পোস্ট, পুট, ডিলিট, প্যাচ, এরকম অনেক ভাগ আছে। তো গেট রিকোয়েস্ট হচ্ছে কিছু ডেটা সার্ভার থেকে নিয়ে আসার জন্য ইউজ করা হয়। তো এখানে কোন সার্ভারে হিট করছে? www.google.com সার্ভারে হিট করছে। তো সার্ভারে হিট করার পরে আমাদের এখানে যেহেতু প্রোটোকল আমরা দিইনি, দেখুন এখানে আমাদের কোনো প্রোটোকল দেওয়া নেই। তো এ ভাবছে এই পেজটা হচ্ছে একটা এইচটিএমএল এর ফাইল, সেই কারণে এখানে দেখুন আমাদের ইউআরএল এর পাশে www.google.com লেখাটা আসছে। এই ফাইলটা তো কিছুই নেই আমাদের কম্পিউটারেও নেই, কোথাও সার্ভারেও নেই। সেই কারণে রিকোয়েস্টটা পাঠালে অ্যাকচুয়ালি কোনো রেসপন্স এ পাচ্ছে না। সেই কারণে এখানে ক্যান নট গেট এই লিঙ্কটা এখানে দেখাচ্ছে, আর কিছুই না। তো এই যে এন্ড পয়েন্টে রিকোয়েস্ট করছে, এটা আমাদের নেই, জাস্ট ওয়াট, আর কিছুই না। এই জন্যই হচ্ছে, বুঝতে পারলাম? এটাই হচ্ছে এর কারণ, আর কিচ্ছু না, সিম্পল অ্যাজ দ্যাট। উফ, গলা বসে গেল। বুঝতে পেরেছি? এটাই আর কারণ, আর বেশি কিছু ভাবার দরকার নেই। পরবর্তী যদি অ্যাডভান্স কিছু শিখতে চান অবশ্যই আমি আছি তার জন্য, পরে কোনোদিন শিখিয়ে দেবো। ক্লিয়ার? টেক্সটে কালার দেবো কিভাবে? সিএসএস এর মাধ্যমে স্যার, এখন না। এপিআই রিকোয়েস্ট কি ইনকমপ্লিট? ইনকমপ্লিট নয়, এপিআই এর রিকোয়েস্ট হয়ই, যেহেতু লিঙ্কটা ভুল আছে এখানে, তাই। বুঝতে পারলাম? এটা আপনাদের জন্য নয় স্যার, এটা জাস্ট একজন জিজ্ঞেস করলেন বা দুজন, চার পাঁচজন জিজ্ঞেস করেছেন, তাই, আর কিছু না। এগিয়ে যান দাদা, এগিয়ে যাব, দেখা যাক কতটা এগোতে পারি। প্যারাগ্রাফের শর্টকাটটা আরেকবার বলেন স্যার। ওকে, সিম্পল, এখানে লরেম লিখবেন, লরেম, ঠিক আছে। কি লিখতে হবে? LOREM, লরেম। যারা ফোনে ইউজ করছেন তারা পাবেন না, এটা আগে থেকে বলে দিচ্ছি, ওয়ার্নিং একটা। লরেম লিখে যদি আপনি একটা নাম্বার দেন, লরেম 10, বা শুধু লরেম লিখে যদি এন্টার করেন, একটা এরকম প্যারাগ্রাফ জেনারেট হয়। বুঝতে পারলাম? কিন্তু আমি চাইছি একটা নাম্বার, একটা সার্টেন নাম্বার অফ ওয়ার্ডসই জেনারেট হবে, সেই কারণে যদি আমি লিখি লরেম, ধরুন 10টা ওয়ার্ড লাগবে, যদি 10 লিখি, এন্টার করব, 10টা ওয়ার্ড এখানে জেনারেট হয়ে যাবে একটা প্যারাগ্রাফের মতো, ঠিক আছে। কি লিখবো তার জন্য? LOREM, এম, লরেম, তারপরে আমাদের নাম্বার, নাম্বার হচ্ছে কটা ওয়ার্ড জেনারেট হবে সেটা, ব্যাস, আর কিছু না। এম আই ক্লিয়ার অর নট? বোঝাতে পেরেছি?
এবার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, করবেন কি করবেন না এটা একটুখানি বলুন আমাকে। একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, রিকোয়েস্টটা কি শুনুন একটুখানি। সেটা হচ্ছে আজকে দাদা আমরা শিখলাম, ঠিক আছে, আজকে আমরা কি কি শিখলাম স্যার ভালো করে দেখুন। আজকে আমরা 6টা ইচ হেডিং ট্যাগ দেখেছি, একটা পি ট্যাগ দেখেছি, তার সাথে একটা ডামি টেক্সট দেখলাম, আর একটা অ্যাঙ্কার ট্যাগ দেখেছি। তো এই 3টে সেকশন বা 3টে আমাদের যে পরপর ট্যাগ আমরা দেখলাম, 3 রকমের ট্যাগ, এইগুলো আপনার প্র্যাকটিস করে একটা স্ক্রিনশট আমাদের বিশ্বাস কোম্পানি কমিউনিটি থেকে পোস্ট করে দিতে হবে। এইটুকুই হচ্ছে কাজ। কি বললাম বোঝাতে পেরেছি? যেগুলো আমরা আজকে শিখলাম, H1 থেকে H6, একটা পি ট্যাগ, একটা অ্যাঙ্কার ট্যাগ, এ কটা আপনার নিজে প্র্যাকটিস করে একটা স্ক্রিনশট নিয়ে বা তার আউটপুট দেখিয়ে আমাদের বিশ্বাস কোম্পানি কমিউনিটি গিয়ে পোস্ট করে দিতে হবে। কে কে আছেন বিশ্বাস কোম্পানি কমিউনিটিতে দেখি একটুখানি চ্যাট বক্সে বলুন তো দেখি, আছেন তো? ইয়েস স্যার, আছেন। ঠিক আছে, সবাই জয়েন হতে চান, আমি জানি কি করে জয়েন হবেন বলে দিচ্ছি। যারা যারা জয়েন হতে চাইছেন তাদের জন্য বলে দিচ্ছি, ফেসবুকে যাবেন, সবার কাছে ফেসবুক আছে, ঠিক আছে। ফেসবুকে আমি বেশি অ্যাক্টিভ নই, তো যদি আমি ফেসবুকে যাই, এখানে গিয়ে সার্চ করব ধরুন আহ বিশ্বাস কোম্পানি কমিউনিটি, ঠিক আছে। সার্চ করলে বিশ্বাস কোম্পানি কমিউনিটি দেখবেন এখানে চলে আসবে। এখান থেকে গিয়ে জাস্ট জয়েন হয়ে যান, ক্লিক করবেন, রিকোয়েস্ট আসবে, মানে একটা হয়তো ফর্ম ওপেন হয়, সেখানে গিয়ে কিছু ফর্ম ফিল আপ করতে হয়। তো সেখানে গিয়ে আপনারা জাস্ট জয়েন হয়ে যাবেন, দেখবেন মেম্বার কাউন্ট কত আছে, কটা মেম্বার এখানে আছে সেটা একবার দেখে নেবেন, 15.9 হাজার মেম্বার, ঠিক আছে। তো এটা আপনাদেরই কমিউনিটি, আপনারা এখানে অনেক কিছু পাবেন, অনেক সাপোর্ট, অনেক কিছু এখানে আছে, অন্যদের কাজও আপনি দেখতে পারবেন। তো এখানে গিয়ে জাস্ট আপনাদের কাজটাকে পোস্ট করতে হবে, আর কিছু না। কি করলাম, জাস্ট সার্চ করব বিশ্বাস কোম্পানি কমিউনিটি, বিশ্বাস কোম্পানি কমিউনিটি, কমিউনিটি, ঠিক আছে, সার্চ করব। সার্চ করলে একদম প্রথমেই দেখবেন বিশ্বাস কোম্পানি কমিউনিটি চলে আসবে, ঠিক আছে। তার নিচে প্রাইভেট, ঠিক আছে, গ্রুপটা প্রাইভেট, এটাকে ওপেন করবেন, গিয়ে এটাকে জাস্ট জয়েন করে নেবেন, আর কিচ্ছু কাজ না আপনাদের, এইটুকুই। দেখুন কোস্তাব স্যার আপনাদের জন্য চ্যাট বক্সে লিংক দিয়ে দিয়েছে বিশ্বাস কোম্পানি কমিউনিটির, এখানে লিংকে ক্লিক করলে চ্যাট বক্সে দেখবেন, এখানে লিংকে ক্লিক করলে আপনার ওটা ওপেন হয়ে যাবে। ওকে, একটা সেকেন্ড আমাকে টাইম দেন একটুখানি। ছোট্ট একটা ভুল হয়েছে আমাদের সাইডে, আমার সাইডে স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে কমিউনিটিটার নাম হচ্ছে বিশ্বাস একাডেমি কমিউনিটি, আমার বলতে ভুল হয়েছে, ঠিক আছে। বিশ্বাস একাডেমি কমিউনিটি সার্চ করবেন, ঠিক আছে। আপনারা এটাও জয়েন করে নিতে পারেন, কোনো চাপ নেই। এটা হচ্ছে আপনাদের জন্য স্পেসিফিক একটা কমিউনিটি, ঠিক আছে, বিশ্বাস একাডেমি কমিউনিটি দেখবেন এখানে, এটা গিয়ে জয়েন করে নেবেন সবাই। লিংক দেওয়া হয়েছে গ্রুপে, মানে সরি আমাদের চ্যাট বক্সে, চ্যাট বক্স থেকে এটাকে ক্লিক করবেন, এই কমিউনিটি ওপেন হয়ে যাবে, এখানে গিয়ে জাস্ট এটাকে জয়েন করে নেবেন। এটাই হচ্ছে আপনার কাজ। জয়েন কি করে করবেন, এখানে জয়েন গ্রুপ লেখা আছে দেখবেন, জয়েন গ্রুপ, ঠিক আছে, রিকোয়েস্ট চলে যাবে, অ্যাডমিন রিকোয়েস্ট অ্যাপ্রুভ করলে আপনি জয়েন হয়ে যাবেন, এইটুকুই হচ্ছে কাজ। তো যে কোনো দুটো গ্রুপে জয়েন হয়ে কাজগুলো শুধু ওখানে পোস্ট করতে হবে, এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট। পারবেন কি পারবেন না বলুন এবার, বলতে পারলাম? শুধু আমার রিকোয়েস্টটা হচ্ছে যে কাজগুলো আমরা করলাম আজকে, যা শিখলাম, সেটাকে শুধু পোস্ট করতে হবে, যে কি করলাম স্যার আজকে। ক্লিয়ার? ওকে, এটাতে তো আছি ভাইয়া, খুব ভালো থাকেন, থ্যাংক ইউ। কোন সময়ের মধ্যে, কোনো সময়ের ব্যবধান নেই, কালকের মধ্যে দিয়ে দিলেই হবে, কালকে ক্লাসের আগে, আর কিছু না। ইউ আর ফ্যান্টাস্টিক মেন্টর, অবশ্যই দেবো স্যার। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বহুত থ্যাংক ইউ। তা দুই সাইডে রেখে কোড করবো কিভাবে? দুই সাইডে রেখে কোড করবেন এইভাবে, ধরবেন, টানবেন, ছাড়বেন, এইভাবে, ঠিক আছে, ধরবেন, টানবেন, ছাড়বেন, এইটুকুই, আর কিছু না। ক্লিয়ার? লেটস গো, চলুন তাহলে কথা বলা যাক একটুখানি।
কার কার কোনো কোয়েশ্চেন থাকলে আজকের ক্লাস রিলেটেড কোয়েশ্চেন আছে হ্যান্ড রেজ করুন। ক্লাস রিলেটেড